ওকে, আমি দেখতে পাচ্ছি আমার লাইভে সবাই আসছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে, মনে হয় দেখা যাচ্ছে। ওয়াচিং, ইয়েস, ভেরি গুড। আমি একটু ফর্মালি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, ওয়া লাকাল হামদু বিল ইসলাম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আলহামদুলিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। হ্যাঁ, অনেকেই চলে আসছে। ওবায়দুর, আসসালামু আলাইকুম ডিয়ার স্যার। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমরা তো নিশ্চয়ই ভালো আছো। জয়ন্ত, আরিফুর রহমান, সাইফুল্লাহ, চৈতি সেন, ভেরি গুড। সো আমি প্রথমেই শুরু করছি পবিত্র রমজানুল মোবারক দিয়ে। স্পেশালি আমার ভালো লাগার ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এই ডিপার্টমেন্টকে বেস করে আমাদের আজকে একটা বড় প্ল্যাটফর্ম। আই এম ভেরি মাচ হ্যাপি টু শেয়ার মাই এক্সপেরিয়েন্স, share my memory recall in a place like this wonderful arrangement by the alumni association. Especially আমি এই alumni associationের সভাপতি আমাদের শিক্ষক প্রফেসর ডক্টর শরীফ আল রেজা স্যার, এবং আমাদের রনি সেক্রেটারি মহোদয়, সাংগঠনিক সম্পাদক আমাদের সাজ্জাদ ভাই, সেক্রেটারি আমাদের রাছেল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভাই, এবং রনিও অনেক ভূমিকা রাখছে। ওভারঅল আমাদের সংগঠনের সবাইকে, ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনদেরকে সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা। আমি একটু শেয়ার করে নিই। বিভিন্নজন বিভিন্নভাবে লাইভে আসছে এবং সব খুবই ভালো লাগছে। আমি হয়তো টাইমলি দেখতে পারিনি, কারণ আমাদের এখানে একটু শেয়ার করি। আমাদের এখানে রাত এখন 8টা বাজে। সো বাংলাদেশের টাইম 4টা। যখনই বাংলাদেশের টাইম 9টাতে লাইভ হয়, ভেরি ডিফিকাল্ট টু অ্যাটেন্ড দ্যাট লাইভ হিয়ার অ্যারাউন্ড 1 AM ওভার মিডনাইট। সো ভেরি টাফ। আমি পরের দিনটা দেখি। তো আলহামদুলিল্লাহ, আমি কয়েকটা ভাগে এটাকে বিভক্ত করেছি। আমি স্টেপ ওয়াইজ বলবো। ফার্স্টলি আমি আমার মেমোরিকে রিকল করব, কিছু জব এক্সপিরিয়েন্স শেয়ার করব, হাউ টু গেট এ স্কলারশিপ আমাদের স্টুডেন্টদের জন্য একটু আমার কথা থাকবে। তারপর অস্ট্রেলিয়ান পার্সপেক্টিভস কিছু কথা বলবো, কিভাবে এখানে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো চলে। অ্যালামনাই সম্পর্কেও বলবো এবং ডিপার্টমেন্ট সম্পর্কে একটু বলবো। তো আমি শুরু করি মেমোরি রিকল দিয়ে। সাত্তার স্যার আসছেন, মাহমুদ, রনি আসছে। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। একটি মেসেজ নিয়ে নিই। ইয়েস স্যার, সাত্তার স্যার, ভালো আছি স্যার, আমার গুরু। আপনার জন্যই তো এখানে আসা, আপনি বারবার বলেছেন। না, ভালো লাগলো। আপনার লাইভটা আমি দেখেছি পুরা। আসলে কি বলবো, আপনাকে তো সামনে প্রশংসা করে ছোটো করা যাবে না, এটা ইউ ডিজার্ভ ইট। কে শহীদুল ইসলাম, ইয়েস, সিলভি নওশিন, আই এম সো মাচ হ্যাপি ইউ আর অন মাই লাইফ। ইয়েস, ওয়ান্ডারফুল। সো আমি শুরু করি, খুব বেশি টাইমও নেব না, কারণ আমাকে তারাবিও পড়তে হবে। 8টা বাজে, আমি হয়তো 1.5 hours আই উইল ট্রাই মাই বেস্ট টু ফিনিশ। এনিওয়ে, একটু মেমোরি রিকল করি। আমি 2001-2 সেশনের স্টুডেন্ট। বড় ভাইরা তো জানবেনই, ছাড়া জানেন, এবং আমার হয়তো নতুন স্টুডেন্টরা জানবে না 1-2 সেশনের। আমার মনে আছে আমি যখন চান্স পাই কুষ্টিয়াতে আসি, প্রথমে এসে কুষ্টিয়া শহরে ফাল্গুনী ছাত্রাবাস নামে একটা ছাত্রাবাসে উঠলাম।
আশ্চর্য ব্যাপার হলো আমি ওই ছাত্রাবাসে আপ টু 2008, দ্যাট মিন্স মোর দেন 7 ইয়ার্স আমি ওই ছাত্রাবাসে ছিলাম। আমার কখনো হলে থাকা হয়নি, তবে আমার ফ্রেন্ডরা অনেকেই হলে থাকতো, মাঝে মধ্যে যেতাম। বাট আমরা ছাত্রাবাসটাকেই অনেকটা হলের মতো করে নিয়েছিলাম। আমি থাকতাম, উজ্জ্বল থাকতো, হাফিজ ভাই থাকতো, আমার আশপাশ দিয়ে আর কি আমাদের আসগার আলী থাকতো। তো ওটাও একটা অনেকটা বলবো হলের মতো না হলেও ওই আর কি ধরে নেওয়া হয় যে আমরা ভালোই ছিলাম। এনিওয়ে, আমার স্টুডেন্ট লাইফটা, ইউনিভার্সিটির লাইফটা বলছি আমি, আর তার আগে ফোকাস করব না। প্রথমে যেদিন ক্যাম্পাসে যাই, প্রথম দিনই র্যাক, সেটা আমাদের হিরক ভাই ডেকে নিয়ে র্যাক দিল। তখন তো ছোটোখাটো মানুষ ছিলাম, খুব স্লিম ছিলাম। তবে র্যাক যে অস্বাভাবিক রকম দিয়েছিল বিষয়টা তা না, আর যাই দিয়েছিল আমার কাছে অতটা অস্বাভাবিক তখন মনে হয়নি। এই জন্যে মনে হয়নি কারণ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এর চেয়ে বড় র্যাক খেয়ে আসছিলাম। আমাকে পারলে ওরা মারতই, এরকম ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমি ওখান থেকে ওভারকাম করছি। এবং পরে আমাদের হিরক ভাইয়ের সঙ্গে আরও গ্রুপে ছিল অনেকেরই, চিনতে পারছি না, তখন চিনতে পারতাম না। তো পরে হিরক ভাইয়ের সঙ্গে খুব ভালো রিলেশন হলো, চলতে থাকলো ইনশাল্লাহ ডিপার্টমেন্টে। তবে আমি খুব টিউশনই করতাম প্রথম থেকে, সেই এটার অনেক হিস্ট্রি আছে, এগুলো ব্যাকে অত যাব না। তো কুষ্টিয়া শহরে টিউশনই করতাম। কেন এই প্রসঙ্গটা উঠালাম, হয়তো আমাদের স্টুডেন্টদের জন্য কিছুটা হলো শেয়ারিং হতে পারে। আর আমি 2016-এর 25 এপ্রিল থেকেই আমি স্টাডি লিভে। সো আমার হয়তো লাস্ট যাদেরকে ফার্স্ট ইয়ার রেখে আসছিলাম, আই ডোন্ট নো দে আর স্টিল ইন দ্য ইউনি, মেবি ইন মাস্টার্স, আই ডোন্ট নো। এনিওয়ে, তো তাদের জন্য কিছু শেয়ারিং আছে। আমি টিউশনি করতাম, এমন করতাম বলতে গেলে প্রফেশনাল বলতে পারেন। তো আমি ক্যাম্পাস থেকে এসেই আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে ছুটতাম, 3-4টা টিউশনি করতাম। তো 11টা 11:30টার দিকে বাসায় আসতাম। ইউজুয়ালি যেটা আমি করতাম সেটা, ক্লাস করে আসার পরে স্যাররা যা পড়াতেন আমি অন্তত ওগুলোকে গুছায় রাখতাম। তো আমার একটা অভ্যাস ছিল, এখনও মনে হয় এই ট্র্যাডিশনটা ডিপার্টমেন্টে আছে, ওই বড় ভাইদের নোট নিয়ে। আমিও নিয়েছি নোট, তবে একটু ব্যতিক্রমী ছিলাম আমরা, যারা একটু ভালো করছিলাম রেজাল্ট সেই সময়। উজ্জ্বল ছিল, আমি, হাফিজ ভাই, আরও যারা ছিল আর কি। নোট ঠিকই নিতাম। তো বিভিন্ন সময় বইয়ের যে শিটগুলো পাইতাম, তো ওই বইয়ের শিটগুলো থেকে আমি পয়েন্টগুলো লিখে রাখতাম খুব ভালো করে, যে এক্সট্রা কি অ্যাডিশন করা যায়। আমাকে ওয়াচিং, আমার সাউন্ড তো ক্লিয়ার নাকি? আমি তো কথা বলেই যাচ্ছি। সাউন্ড ক্লিয়ার? এনিওয়ান ক্যান ইউ সে ইয়েস? Yes, Shahnaz Rashid, yes, is watching, but sound is clear or not? It's okay? ওকে, ওয়ান্ডারফুল। তো আমি কি করতাম, স্যাররা পড়াইতেন, আমি এক্সট্রা শিটগুলো নিয়ে আমি ট্রাই করতাম যে নোট তো গোছানোই আছে, বড় ভাইরাই লিখে রাখছে, তো আমি বইয়ের শিট ফলো করার চেষ্টা করতাম। ওই শিট থেকে কিছু কি পয়েন্টগুলো নিয়ে এখানে অ্যাডিশন করতাম, কারণ আমার তো নোট করার মতো সময় ছিল না। একদিনে যদি 3 থেকে 4টা টিউশনি করা যায়, বাসায় গিয়ে এসে নোট করার সময় নেই। আর সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, নামাজ পড়ি, আমি অন্তত চোখ বোলায় রাখতাম যে হ্যাঁ আমাকে এটা পড়তে হবে, স্যার এটা পড়াইছে। তাতে করে কি হতো, আমার ওই সিজনাল পড়ার মতো ওই পরীক্ষার সামনে গিয়ে সব একসাথে করতে হবে এরকম হতো না। তো সবচেয়ে আমার দুঃখের একটা কাহিনীও আছে। ওই সময় ফার্স্ট ইয়ারে আমার সিরিয়াল আসে 6, এবং আমি অনলি 1 পার্সন যে আমি ফার্স্ট ক্লাস তখন পাই না, 1 মার্ক শর্ট। এটা আমার জীবনের একটা বিশাল স্ট্র্যাটেজি
ট্রাজিক একটা মোমেন্ট ছিল আমার জন্য, ভেরি ওয়ার্স কন্ডিশন। আমি যখন ওই দিন আমি ক্যাম্পাসেও যাইনি, কি বলে উজ্জ্বল এবং হাফিজ ভাই এসে যখন বলল আজম তোমার 1 মার্ক শর্ট, আমি সত্যি আজও বলা হয়নি, উজ্জ্বল জানে না, হাফিজ ভাই জানে না, আজও বলা হয়নি, আমি খুব কাঁদছিলাম ওই দিন। ফাল্গুনী ছাত্রাবাস 102 রুম নাম্বার। তো কেন কাঁদছিলাম আসলে, ফার্স্ট ক্লাস পাইনি বিষয়টা ওর জন্যও না, ওদের সাথে চলতাম, এই দুইজন মানুষ খুবই আমার সবসময় সঙ্গী ছিল, আজগারও ছিল, তো শরীফ ভাইরাও ছিল, কিন্তু ওরা ওই দুইজন হাফিজ ভাইয়ের উজ্জ্বল পাওয়াতে আমার খুব খারাপ লাগছিল। তবে আমি জীবনে কখনো ক্লাস 6-এর পরে কখনো সেকেন্ড হই নাই, তো এই জন্যে আমার একটু লাগছিল আর কি। এনিওয়ে, যদিও ব্যস্ত ছিলাম খুব, আমি ওইভাবে নেইনি। তো সেকেন্ড ইয়ারে খুব ভালোই হলো, একটা পর্যায়ে থার্ড ইয়ারে মনে হয় আমি ফার্স্ট হয়েছিলাম। তো ফাইনালি আমি সেকেন্ড হইলাম। তবে একটা শেয়ারিং আমার এখানে ছাত্রদের জন্য আছে, সেটা হলো আমি যে টিউশনি করতাম, এটা করে আমার মনে হয়েছে যে আমার একটা সময় পড়াইতে পড়াইতে আমার ইন্টারের বই মুখস্থ হয়ে গেছিল। এবং এই যে একটা ব্যাচিক, আমি এই জন্য বলবো যে একটা স্টুডেন্ট যখন ইন্টার পরীক্ষা দেয়, সে পাস করার জন্য পরীক্ষা দেয় বা ভালো রেজাল্ট করার জন্য পরীক্ষা দেয়, বাট যখন সে পড়ায় ইন্টারের স্টুডেন্টদেরকে, তখন সে জেনে পড়ায় এবং বোঝানোর জন্য পড়ায়। ডিফারেন্টটা এই জায়গায়। তো আমার বেসিকটা ওখানে স্ট্রং ছিল, যেটা আমার অনেক কাজে লাগছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, অক্সিডেশন রিয়াকশন একটা চ্যাপ্টার আছে, অশোক স্যার পড়াতেন তখন, আমার মনে আছে। তো হাফ রিয়াকশনগুলো ব্যালেন্স করা, লেফট সাইড রাইট সাইড, এগুলো আমি নিজেই পড়াইতাম তখন ইন্টারের স্টুডেন্টকে। যখনই স্যার ক্লাসে পড়াইলো তখন আমার জন্য ভেরি ইজি। তো আমি বলবো যে কারো যদি সুযোগ থাকে, আমার মতো প্রফেশনাল হওয়া দরকার নাই, একটা দুইটা পড়ানো, স্পেশালি কেমিস্ট্রি পড়ানো, তাহলে কি হবে, অন্তত বেসটাই স্ট্রং হবে। যার ইন্টারের বেসটাই স্ট্রং, আমি মনে করি সে ইন ফিউচারে যে কোনো কিছু তার পক্ষে ক্যাপচার করে ভেরি ইজি আই থিঙ্ক। এনিওয়ে, আরেকটু মেসেজ নিয়ে নেই, শুধু বলেই যাচ্ছি। মাহমুদা রুমা, ইয়েস, গুড। ফাল্গুনী ছাত্রাবাস, এইটা বলে আমি ক্যাম্পাসে ঢুকবো। তো ফাল্গুনী ছাত্রাবাসে আমাদের অনেক গল্প আছে, আমরা মজা করতাম। স্পেশালি আমার রুমমেট ছিল বিকাশ আমাদের ব্যাচমেট। তো ও এত সাদাসিধে ছেলে, আমি কখনো এইরকম সাদাসিধে ছেলে দেখিনি। ওর বোনকে নিয়ে আসছিল ভর্তি হওয়ার দিনে, তো ও আমার রুমে। আর হাফিজ ভাই, ওই বিকাশকে জ্বালানো হয়েছিল হাফিজ ভাইয়ের কাজ। ওয়ালাইকুম আসসালাম, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ মোহাম্মদ, ওয়ালাইকুম আসসালাম। আরিফ স্যার, কেমন আছেন স্যার? ওকে, আমি বলতেছিলাম যেটা, তো ওই বিকাশ যদি হাফিজ ভাইয়ের পায়ের শব্দ শুনতো, আমি জানি না হাফিজ ভাই আর বিকাশ আছে কিনা, আমি এখনো খেয়াল করতে পারিনি। তো স্যার, হাফিজ স্যার, নিউ লুকিং, উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার, ট্রাই করছি অ্যাকচুয়ালি, এই 4-5 মাস হলো একটু দেখি, বয়স তো হচ্ছে, অত বেশি হয়নি, চেষ্টা করছি। আর সুন্নত হিসেবে যদি রাখা যায়, নামাজ কালাম পড়া যায়, এখন তো টাইম সবারই করা উচিত, আপনারা যারা রাখেননি তাদেরও উচিত, কারণ এটাও একটু শেয়ারিংয়ের দরকার। আমি দাঁড়িয়ে রাখার পর থেকে মনে হয়েছে যে এর প্রতি একটা প্যাশন, নামাজের প্রতি একটা দরদ, এটা বাড়ছে। এনিওয়ে, যে গল্প করতেছিলাম, তো ওই বিকাশ যদি হাফিজ ভাইয়ের পায়ের শব্দ শুনতো, ও মানে অস্থির হয়ে যেত, কি করবে এখন হাফিজ ভাই এসে। দরজায় টোকা দিয়েই বলতো, বিকাশ কোথায় তোমার বিস্কিট কই বিকাশের? এই ঠাকুর, উজ্জ্বলের বলতো, ঠাকুর বিস্কুট কই, ওই বিকাশের বিস্কুট কই, নাই। তারপর বলতো, এই ঠাকুর দেখো তোর তেল আছে নাকি, মাথায় নেওয়া তেল ছিল, কদুর তেল মাথায় নিত তখন থেকেই। তো তেল এতটুকু নিয়ে মাথায় এরকম বসায় নিত, ওকে জ্বালাইতো আর কি, তুই হয় বিস্কুট রাখবা, না হলে এই তেল কিন্তু শেষ করবো আমি। তো এত মজা লাগতো যখন হাফিজ ভাই যাইতো, যে কি হাসতাম আমরা, যে দেখো কি মজা করে গেল। ঠিক একইভাবেই আজগারের নিয়ে অনেক স্মৃতি আছে, অসাধারণ একটা ছেলে।
তো এই আজকার একদিন আমরা বসে আছি সামনে, ম্যাচের সামনে অনেক সময় বসে আড্ডা টাড্ডা দিতাম। তো একদিন দেখি আজকার টিউশনি করে আসছে, ওর সাইকেলের হাওয়া নাই, একটা হিরো সাইকেল ছিল। তা আমি বলছি, দোস্ত তোমার সাইকেলের তো হাওয়া নাই। তুই বলতেছে, আজম একটু ভারী কণ্ঠে বলে, তো আজম তো সাইকেল কি আমি চালাই না সাইকেল আমার চালায়? তা আমি বললাম, তো তুমি সাইকেলকে চালাও। বলতে তাহলে ওকে চলতে হবে, ভারী গলায় বলল, মানে সাইকেল চলতে বাধ্য, হাওয়া থাক আর না থাক। তো এরকম মানুষ ছিল, খুব এনার্জেটিক লম্বা মানুষ, খুব সহজ সরল, এবং আলাদা একটা কোয়ালিটি ছিল ওর, অসাধারণ লাগতো আমার এইটা। আমরা তো রেগুলারের পড়া রেগুলার পড়তাম, গুছায় রাখতাম। তো তপু ইসলাম, ফাল্গুনি ম্যাচে আমি ছিলাম, ইয়েস ওয়ান্ডারফুল, হ্যাঁ গুড, অনেকেই ছিল আসলে, এখন আমার মনে পড়ছে না এইভাবে। তো ওর একটা অসাধারণ গুণ ছিল, পরীক্ষার একদিন আগে আসবে, দোস্ত নোটপাতি কই, নোটপাতি দাও। আমি বললাম, দোস্ত একটু দূরে থাকো, দাঁড়াও আমি গুছাই নেই, তুমি কখন দিবা? কারণ তখন তো কাল পরশু পরীক্ষা আমার, তখন তো নোট দেওয়া একটু রিস্ক হয়ে যায়, কখন দেবে না দেবে। তো বলতেছে, তুমি বসে থাকো, আমি কাটাইখানা মোড়ে যাবো আর আসবো, তুমি নোট দাও। আশ্চর্য লাগতো। ও পরের দিন যখন পরীক্ষা দিতে যাইতাম একসাথে, ও বলতো, দোস্ত একটু আমার একটু ট্রাই করো তো, ধরো তো দেখি, একটা প্রশ্ন ধরো না। তো আমি ওই নোট থেকে ধরলে ও নোটটা মুখস্থ বলে দিত। আমি অ্যাস্ট্রোনাইজড হয়ে যেতাম ওর মেমোরি দেখে। এক্সট্রা অর্ডিনারি ছিল আসলে, হয়তো ওরা টাইম দেয়নিও হবে, হয়তো বা খুব একটা ভালো রেজাল্ট শেষ পর্যন্ত করতে পারিনি, বাট রিয়েলি হি ইজ সো জিনিয়াস। এমন অনেকেই আছে, আমি আরও অনেকের নামই শেয়ার করব। যেমন আরও আছে, এখন আমার ক্যাম্পাসের ফ্রেন্ডদের কথা কিছু বলি। আমরা খুবই মিশতাম, খুবই আমাদের ব্যাচের মধ্যে সব রিলেশনশিপ খুবই ভালো ছিল। আর স্পেশালি আমাকে তো, আমি ছোটোখাটো মানুষ, আর কি বলবো, ওই রেজা স্যারের মতো, রেজা স্যার বললো না, অত আড্ডাবাজ না হলেও জাস্ট কি বলবো, ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যামং আস, নো ডাউট হিয়ে। যেমন হাশেম আলী ছিল, আমাদের আত্মীয়তার সম্পর্ক কেমন, হাশেম আলীর যেমন আমি ভগ্নিপতি হইতাম, বলতো এই আমার বোনজামাই। মাসুম বলতো, ওরে ছোটন সোনা, মাসুমের কথা খুব মনে পড়ে। মাসুম আমার মুখে এরকম হাত দিয়ে বলতো, ওরে আমার ছোট্ট সোনা রে, ছোটন সোনা, এরকম করতো। মাসুম যেখানেই থাকো ভালো থাকো, ভালো আছে আমি জানি, হাশেম আলী অনেক ভালো পজিশনে আছে। এই যে শিমুল ছিল একটা, শিমুল ভাগ্নে, আমরা ভাগ্নে বলতাম, ওর মামা বাড়ি কুষ্টিয়ার সূত্র ধরে আর কি। রাতুলের ভাগ্নে, আমাদের ভাগ্নে রাতুল, খুব ভদ্র ছেলে, অসাধারণ ছেলে, এখন ইসে আছে, নেভিতে আছে। রুহুল কুদ্দুস, রুহুল সবসময় এনার্জেটিক ছিল, সেরকম রুহুলকে দেখেও সমীহ করতো কেউ কেউ, সেই সময় ছেলে ভালো, অসাধারণ, আমাদের মধ্যে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং। যেমন রিপন, আর একটা ছেলে ছিল রিপন, এই যে রিপনটা, আমি ওর কথাও মনে পড়ে, ও এখন ব্যাংকে আছে, ইসলামিক ব্যাংকে আমার জানা মতে। ও সবসময় ওর মুখে গান, কেমন, পালিয়া হে প্যার তেরা আব নাহি খোনা, তুম মেরি হো না, ও মেরে সোনা, ওর মুখে ও মেরে সোনা, তুম মেরি হো না। এই যে ক্যাম্পাসে আসলেই পালিয়া হে প্যার তেরা আব নাহি খোনা। যাই হোক রিপন, খুব মনে পড়ে তোমার এই গানটা, আমিও বাসায় যে এই তোমার সুরে সুরে গাইতে চেষ্টা করতাম। এনিওয়ে, আসলে খুবই এখন ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করা হয় না বা পেরে উঠি না। আলমগীর দোস্ত, মামুন দোস্ত, আলমগীর এখন এনএসআই, মামুন ব্যাংকে আছে, রিন্টু রাসু ভাই, এই 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 দুটার নিয়ে আবার কাহিনী আছে। এই হাফিজ ভাই সবারই নাম রাখতো, আমার নাম রাখছিল হচ্ছে আতিয়ার, উজ্জ্বলের নাম রাখছিল ঠাকুর, তারপর আগের ব্যাচের মনি ভাইয়ের নাম রাখছিল কেকুল, তারপরে আলামিন ভাইয়ের নাম রাখছিল এআই ভোগেল, তারপরে এই রাসু রিন্টু একজনের নাম হলো এসপি, একজনের নাম ওসি, এগুলো নাম দিত। তো লাকিলি সেই এসপি এখন হাফিজ ভাই হয়ে গেছে। আমি জানি না রিন্টু ভাই, রাসু ভাই কোথায় আছে। তো সবাই যে যেখানে থাকুক, ভালো থাকুক, আমি সবার জন্যই দোয়া করি সব সময়। আসলে সবাই ব্যস্ত, আমি জানি, খোঁজ নিতে চাইলেও হয়ে ওঠে না, তবে আমি জানি সবাই ভালো আছে, এবং কথাও হয় কারো কারো সময়, অন্তত নক করলে দেখতে পাই।
এনিওয়ে, তো আমার আরেকটু একটু স্মৃতি আছে। আমি যখন ফোর্থ ইয়ারে ট্যুরে গেলাম, মনিরুজ্জামান স্যার, হাফিজ স্যার, বসির স্যার, রেজা স্যার, তখন একটা বাল্কি অ্যামাউন্ট টিচার গেল আমাদের সঙ্গে। তখন স্যাররা প্রথম প্রথম ঢুকলো, স্যারদেরও খুব ভিগোরাসলি যেতে যেত সেই সময়গুলোতে। তো আশ্চর্যজনক হলো, আমরা যখন মনিরুজ্জামান স্যারকে দেখে তো খুব ডরাইতাম সেই সময়। টিএসপি কমপ্লেক্স থেকে বলছে যে দৌড়াও দৌড়াও, কিন্তু দৌড়াচ্ছি, বলছে দৌড়াইতে হবে, দৌড়াচ্ছি। এখন দৌড়ের উপরই ছিলাম আর কি, খুব অস্থির হয়ে গেছিলাম একটা সময়। তো পিএসপি অ্যারাবিয়ান হর্স কি পিএসপি গ্লাস হবে, ওখানে যখন গেলাম তখন কিছুটা সফট, ওখানে দৌড়াদৌড়ি কম। টিএসপিতে খুব দৌড়াদৌড়ি, অনেক বড় জায়গা। কাপকোতেও অনেক বড় জায়গা, কাপকেতে গাড়ি ইউজ করা হয়েছিল মনে হয়, হ্যাঁ ইয়াস। তো টিএসপিতে আমার পিএসপি অ্যারাবিয়ান হর্সে একটা ভালো একটা এক্সপেরিয়েন্স আছে। সেটা হলো ঢুকতে একটা কোট লেখা আছে, ওখানে যে মালিক ছিল উনি একটা কোট লিখে রাখছিলেন। তো কোটটা হলো, আমি ওটা দেখার পর থেকে ওই যে মাথায় ক্যাপচার করছি, কোটটা আমার এখনও মনে আছে। ডিভাইন ব্লেসিং মিক্সিং উইথ হার্ড ওয়ার্ক ব্যাক বাই গুড ইন্টেনশন ক্যান মেক মিরাকেল। আমি কি বলবো, সেই সময় থেকে ওই যে মাথায় ধারণ করছি, আবার বলি, ডিভাইন ব্লেসিং মিক্সিং উইথ হার্ড ওয়ার্ক ব্যাক বাই গুড ইন্টেনশন ক্যান মেক মিরাকেল। যদি কারো ডিভাইন ব্লেস থাকে, হার্ড ওয়ার্ক থাকে, গুড ইন্টেনশন থাকে, ক্যান মেক মিরাকেল। আমি এতটা ক্যাপচার করছিলাম ওই সময়ে, এবং আমার জীবনগুলো ওভাবেই আগে থেকেই আমি এই অনেক ভালো ভালো মানুষের কথা শুনতাম, কেন যেন লাকিলি জীবন অনেক ভালো মানুষের স্পর্শ হয়েছিল। তো ওই কথাটা আমি খুবই মনে রাখছি এবং মুখস্থ রাখছি। হার্ডওয়ার্ক করার চেষ্টা করি আর ভরসা রাখি আল্লাহর উপর, ইন্টেনশন ভালো। ইনশাল্লাহ আল্লাহ সকলেই করছে, করবে, আশা করি। হয়তো সমস্যা আসতে পারে জীবনে, সেটাও থেকেও হয়তো আল্লাহ রিকভার করবে। এনিয়ে সেই দিনগুলো আসলে কি বলবো, অসাধারণ দিন ছিল, আর ওই দিনগুলো পাইলাম না। এবং আমি বলবো যে মানুষের জীবনের এই ইউনিভার্সিটি লাইফটা একটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটা নট অনলি ফর স্টাডি, ইটস অলসো ফর এনজয়িং টাইম। তো আমাদের এই সময়টাকে কাজে লাগানো উচিত। যাই হোক, আমি একটু মেসেজ নিয়ে নেই। মাহমুদ রনি, হাফিজুর রহমান ভাই, আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম আহমেদ তনু, রিপ্লাইং টু সজল, ঠিক ভাই, ওকে। এনিওয়ে, তো সবাই দেখছে, ভালো লাগছে আসলে। আমি একটু চমক দিই, আমার আমিনুর রহমান ভাই, ও আচ্ছা, আমিন ভাই আসছেন, ভেরি গুড। আমি আমার ছেলেকে একটু দেখাই। রিসেন্টলি আমার একটা বাবু হয়েছে এখানে, 6 months। এখন 3জন বাবু। তো বড়জনকে তো ওবায়দুররা ওই সময় দেখেছে, ট্যুরের সঙ্গে গিয়েছিল। তো আর সেকেন্ডটা 4.5, দিস ইজ 6 months অনলি। তো এখানে এসে হয়েছে জন হান্টার হসপিটাল, লাকিলি হয়ে গেছে আর কি। তো দোয়া করবেন আপনারা সবাই, যারা যারা দেখছেন এবং যারা দেখবেন, আমাদের শিক্ষক মণ্ডলী এবং বড় ভাই, সবার কাছে দোয়া চাচ্ছি। আর ছাত্ররা, নতুন ছাত্ররা তো আমাকে হয়তো চিনে নেই, দিস ইজ ফার্স্ট টাইম দে আর ফেসিং মি। তো হোপফুলি সবাই দেখবে, আলহামদুলিল্লাহ। কনগ্রাচুলেশন স্যার। ওকে, থ্যাংক ইউ মান্না, ওবায়দুর। ও সো কিউট, ইয়েস। তোমাদের দোয়া করো। এই সেই তোমাদের কি, তোমরা তো আরাফাতকে নিয়ে কত মজা করছো, আমার বড় ছেলে, সো কিউট। ওকে আব্বু, এই যে আঙ্কেল আন্টিটা দেখছে, তুমি এই যে একটু মুখ দাও। না, ঠিক আছে, আমি একটু কথা বলি। হ্যাপি কিউট, ওকে। দোয়া করে, আসলে কিউট বলতে আল্লাহ যেন ভালোভাবে রাখে, সুস্থ রাখে, মানুষ হওয়ার তৌফিক দেয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, আমার মাস্টার্সের একটা আছে। আমার একটা অভ্যাস ছিল, আমি কখনো স্যারদের চেম্বারে যেতাম না। এটা যেতাম না কেন, আসলে বলতে গেলে আমার লজ্জা লাগতো যে স্যারদের কাছে আমি কি বলবো, কেন যাব। অনেকেই হয়তো যেত যে কিছু জানার জন্য যাইতো, বা একটু স্যারদের সাথে গেলে কেন বলবো, আসলে যাইতো কেউ কেউ, কিন্তু আমি কখনো যাইতাম না। কেন যাইতাম না সেটাও আমি জানি না। তো এভাবেই অনার্স পার হয়ে গেল। আমার অনার্সের মধ্যে মনে আছে, একদিন আমি মইনুল স্যারের রুমে গিয়েছিলাম,
থার্ড ইয়ার, উনি তখন অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি পড়াতেন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে। তো স্যার ছিলেন না, আমি রুমের মধ্যে ঢুকি ওনার অ্যাসাইনমেন্ট, তখন ম্যাথ ডিপার্টমেন্টের সাইডে ওনার চেম্বার ছিল। তো উনি ছিলেন না বলে আমি রেখে আসছিলাম ওনার ডেস্কে। তো উনি পরে এসে ক্লাসে বলছেন, আমি তো কাউকে বলিনি আমার রুমে যাওয়ার জন্যে, আমরা পিএইচডি করেছি তখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছি প্রফেসরের জন্যে। সো আমরা এই জিনিসটার জন্য কেয়ার করি। তো তখন থেকে আমি বুঝলাম যে স্যার আমাকেই মেন করছে। হয়তো ক্লাসের অনেকেই তখন বোঝেনি যে কাকে বলছে। তো এনিওয়ে, তো আমার একটা বড় স্মৃতি হলো, হ্যাঁ রাতুল, ইয়েস, ও ইয়ার 6-এ পড়ে। 6 বলতে ইয়ার 6, এখানে 6ই বোঝায়, বাংলাদেশের 6। তো দোয়া করিস ওর জন্যে, ও ভালো আছে। তবে এদেশে তো ইংলিশ মিডিয়াম, তো সবাই ইংলিশ বলে, ইংলিশেরই জায়গা। তো বাংলা ভালো পড়া হচ্ছে না, হয়তো ম্যাথমেটিক্স অত ভালো পড়া হচ্ছে না। আমি বিট টেন্স, আমি জানি না যে বাংলাদেশে গিয়েও ওভাবে নিজেকে অ্যাক্লাইমেট করতে পারবে কি না, কারণ বাংলাদেশ তো মুখস্থ সিস্টেম, এখানে একটু ডিফারেন্ট। আমি সেটাও শেয়ার করবো এক সময়। তো আমি যেটা বলতেছিলাম, মাস্টার্সে তো আমার ফার্স্ট আমার অনার্সে যাওয়া, তারপরে আমি ঢুকলাম মাস্টার্সে গিয়ে সাত্তার স্যারের রুমে, মাই গুরু, মাই বস। এই স্যারের রুমে আমার কেন যেন স্যারের পড়ানোর স্টাইল, তার কথাবার্তা, ওনার মধ্যে এমন কিছু গুণ আছে আমার কাছে মনে হয়েছে। একজন অ্যাকাডেমিশিয়ান শুধু সে পড়াইলেই বড় অ্যাকাডেমিশিয়ান হবে তা না, তার আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, তার বোঝানোর ক্যাপাসিটি। আমার মনে হতো উনি যা বোঝেন তা বোঝাইতে পারেন, যে জিনিসটা আমি ফলো করছি। আমি ট্রাই করতাম যে আমি খুব বেশি জানি না, বা আমার তো একজন মানুষের পক্ষে তো জানাও সম্ভব না, আমি যেটুকু জানতাম সেটুকু 100% ডেলিভারি দেওয়ার চেষ্টা করতাম। স্যারকে দেখতাম কত সহজ করে উনি স্পেকট্রোস্কোপি পড়াতেন, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি পড়াতেন। ওইখান থেকেই আমার মাথার মধ্যে গুরু হিসেবে উনি ঢুকে পড়েন আর কি। তখনই আমার মাথায় প্ল্যান, আমার থিসিস ওনার আন্ডারে করতে হবে। তা আমি ওনার চেম্বারে গেলাম। স্যার প্রথমেই ধারণা দিলেন মাগুর নিয়ে কাজ করতে হবে, বিদেশি মাগুর দেশি মাগুরের মধ্যে ডিফারেন্স কী, ওটা অত বড় হচ্ছে, নিউট্রিশনাল ব্যাপার স্যাপার আছে, আমাদের একটা মেসেজ তৈরি করা যেতে পারে, ফিশারিজ ইন্ডাস্ট্রির একটা মেসেজ হতে পারে। তো আমি মাথায় ওটাই ছিল। পরবর্তীতে একদিন হঠাৎ করে বললেন যে না, আমি ভাবলাম যে পল্লবের কাজটা একটু এক্সটেন্ড করা যেতে পারে, তুমি পাঙাশ নিয়ে কাজ করো। তো পাঙাশ নিয়ে কাজ শুরু করলাম। 2টা পাঙাশ, আমাদের কি বলবো, নদীর পাঙাশ এবং পুকুরের পাঙাশ। তখন দীপক স্যার ছিলেন ডিন, উনিও এই পাঙাশ নিয়েই কাজ করতেছিলেন। আরও কিছু স্পেসিস ওনার ছিল, হয়তো ওনার পিএইচডি অনেক বড় কাজ। তো উনিও আমার ল্যাবে আসতেন, ভালো লাগতো। তবে উজ্জ্বল হাফিজ বলতে মজা করতো যে ব্যাপার কি, তুই তো ল্যাব দেখছি গন্ধ বানায় ফেললি মাছ দিয়ে, আমরা দেখতো পাট দিয়ে কত সুন্দর, পাটকে নষ্ট পাট ওই কেটে বিলিশ টিলিশ করে কত সুন্দর বানাইছি, চুলের মতো লাগতেছে, তুই মাছটা দিয়ে তো গন্ধ, আতি আর কি করা শুরু করলি হাফিজ ভাই, এরকম বলতো। তো হ্যাঁ, আমার কেন এই মাস্টার্সের এই কথাটা বললাম, সাত্তার স্যার নিশ্চয়ই শুনছেন। আমি যখন করি ওই এক্সট্রাকশনগুলো বিলিক ড্রায়ার মেথডে করি, তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল, স্যার কখনো শেয়ার করিনি, যে এই কাজ করি, এটা কোনো কাজে লাগবে নাকি, এটা কি হবে। আমি পরবর্তীতে তো ন্যাচারাল প্রোডাক্টস আতিক স্যারদের সঙ্গে কাজ করতাম, ওই কাজ আর করা হয়নি। সত্যি আশ্চর্যকর ব্যাপার হলো, এখন আমি যে পিএইচডি করছি, এইখানে 3rd নাম্বার এক্সপেরিমেন্ট, মেটাবোলাইটস প্রডিউসিং এক্সপোজিং বাই এস্ট্রোজেনিক কম্পাউন্ড, ঠিক এই বিলিক ড্রায়ার মেথডটাই আমরা খুবই মাইক্রো লিটার লেভেলে, তখন তো 1 লিটার 1/2 লিটার লেভেলে আমরা এক্সট্রাকশন করতাম, এখন মাইক্রো লিটার জাস্ট। বাট এখন মনে হচ্ছে যে না, আমার কাজটা ভালো হয়েছিল এবং ওই এক্সপিরিয়েন্সটা এখানে আমি শেয়ার করতে পারছি, এবং প্রফেসর খুবই খুশি। আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস, সো সেম ফিল্ড অ্যাক্টিভিটিস, বাট অলদো ইটস দ্য ডিফারেন্ট ফিল্ড। এখন আমি এনভায়রনমেন্টাল পলিউশন, ইকোটক্সিকোলজি নিয়ে কাজ করি ওয়েস্টার্ন মডেলের উপর। তো যাই হোক, স্যারকে অশেষ ধন্যবাদ। সেই সময় স্যার যা শিখিয়েছিলেন আমার এখন একটা এক্সপেরিমেন্টে কাজে লেগেছে।
আল্লাহ স্যারকে অনেকদিন বাঁচিয়ে রাখুক, স্যারের জন্য দোয়া থাকবে। আহ, তো ফার্স্ট ইয়ার সহ আমার কারেন্ট স্টুডেন্টদের জন্য একটু মেসেজ আমার এখানে আছে। মামুন আল রশিদ স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মৃদুল, ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি স্যার, আপনাদের দোয়া আর কি। আসলে স্যার সরি যে আমি সবসময় যোগাযোগ করতে পারি না, ভেরি টার্নিং মোমেন্ট আমার এখন অনগোয়িং। এক্সপেরিমেন্টগুলোর আউটপুট আসছে, আর আপনারা যারা বাইরে কাজ করছেন সার্টেনলি ইউ নো অ্যাবাউট দ্যাট, যে এখানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ভেরি পেইনফুল অ্যান্ড প্রফেসররা ভেরি প্রম্পট অ্যান্ড আপ টু ডেট, টাইম টু টাইম তাদেরকে আপডেট করতে হয়। তো খুবই ব্যস্ত, তারপরেও আমি আসলাম যে একটু শেয়ারিং করি, যদি কোনো উপকারে আসে কারো, আই উইল বি ভেরি হ্যাপি। তো এনিওয়ে, তো যেটা বলছিলাম যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মেবি এখন আমাকে চিনবে না, ওরা আমাকে দেখেনি। তোমাদের জন্য আমার একটা বিষয় আছে। আমি যখন ফার্স্ট ইয়ারে আমি যখন ফার্স্ট ক্লাসই পাইলাম না, 1 মার্ক শর্ট ছিল, তখন আমার একটাই কারণ ছিল ওখানে, আমি ম্যাথমেটিক্সে খুবই কম মার্কস পেয়েছিলাম এবং সেকেন্ড ইয়ারে যেও কম পেয়েছিলাম। এই অ্যালাইড কোর্সগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ডিপার্টমেন্টের মেইন ম্যান্ডেটরি কোর্সগুলোকে খুব প্রায়োরিটি দেই, বাট এই অ্যালাইড কোর্সগুলোকে কোনো প্রায়োরিটি দিই না। আমি 20 মার্কস শুধু পেয়েছি, আমার মনে আছে 20 অ্যান্ড মেবি 22। ইন টোটাল 2টা কোর্সে 100-এর মধ্যে আমি 42 কি 45 পেয়েছি। বাট তখন উজ্জ্বলরা তখন পেয়েছে একটাই 43 কি এরকম হবে হয়তো, মেজর মার্কস। তো এই যে গ্যাপ, এই 2টা সাবজেক্টেই আমার 40 পিছনে আমি, এইটা কখনো থিওরিটিক্যাল কোর্সগুলোতে, যখন আমার ডিপার্টমেন্টের কম্পালসারি কোর্সগুলোতে এত ক্যারি করা যায় না। কারো থেকে হয়তো 2-3 মার্ক 4 মার্ক বেশি পাওয়া যায়, সবাই তো কম্পিটেন্ট, সবাই ভালো স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়, আমি এখনও বলবো, তখনও বলতাম, এখন তো আরও আমার স্টুডেন্টদের জন্য বলি, কাউকে ছোট করে দেখার সুযোগ নাই, কারণ এভরিওয়ান ইজ ভেরি ভেরি ট্যালেন্ট হিয়ার। কেউ একটু কম পড়ে, কেউ একটু বেশি পড়ে, যারা বেশি পড়বে ভালো করবে, যারা কম পড়বে খারাপ করবে। তবে ভালো খারাপ বলতে কি, আমি অন্যভাবে ব্যাখ্যা করি এটা, আসলে কোনটা যে ভালো কোনটা যে মন্দ, আসলে আমার শিক্ষাটা কতটুকু মানুষের কল্যাণে লাগছে, আমি মানুষের জন্য কতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারছি, আমি কি শুধু আমার ওয়াইফ, আমার সন্তান নিয়েই কি আমি, যদি তাই হয় তাহলে সফলতা বিফলতা আমি এখানে এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট, এবং আমি একটু অন্যভাবে দেখি। তো যে যেখানেই যে রেজাল্ট নিয়ে যে যেটাই করুক, সেটা যদি সফলতার সাথে করে, মন দিয়ে করে, দ্যাটস অ্যানাফ ফর এ হিউম্যান বিং। তো আমি যাই হোক, যেটা বলতেছিলাম, আমি একটু মেসেজ নিয়ে নেই। মেসেজে, হ্যাঁ, মামুন স্যার আছেন, দোয়া করি আল্লাহ ইয়েস, আল্লাহ ইয়েস, আচ্ছা, গুড। ওকে, তো আমি এখন আমি একটু অন্যদিকে যাই। তো আমার মাস্টার্স হওয়ার পরে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আগে থেকেই যে টিউশনি করতাম প্রচুর পরিমাণ এবং প্রফেশনাল, আমার বিয়ে হলো ফার্স্ট ইয়ারে, এটাও শেয়ার করা দরকার। কেউ কেউ বিয়েকে অনেকটা ফোবিয়াও ভাবতে পারে, আমার জীবনে বিয়ে কখনো ফোবিয়া হিসেবে আসেনি। আমার ফার্স্ট ইয়ার পার করে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে, তো আমি ফার্স্ট ক্লাস তখন পাইনি, কিন্তু বিয়ের পরে পেয়েছি। এবং আমার থার্ড ইয়ারে আরাফাত হলো, আমার ছেলে হলো। তো আমার কখনো এগুলো ইন্টারফেয়ার করেনি, কারণ আমি আমার সেন্সকে কাজে লাগাইতাম সবসময়। আমার গ্রামের মানুষ একসময় বলছিল ফ্যামিলিক্যাল বিয়ে এটা, তারপরেও কিছু কিছু মানুষ বলা শুরু করলো যে না, এই ছেলে শেষ, এই ছেলের দিয়ে কিছু হবে না। কিন্তু আমি কখনই এগুলোকে পাত্তা দিতাম না, কারণ আমি আমার উপর খুব স্ট্রং ছিলাম, আমি আমাকে বিশ্বাস করতাম। কারণ আপনি দেখবেন, একটা বাস্তব এক্সাম্পল দিই, কেউ যদি আমাকে বলে যে খুব সুন্দর লাগছে আজম স্যারের, খুব ভালো দেখা যায়, ভালো, আমার মনটা ভালো হয়ে গেল। আবার যদি বলে না, তোমার তো বুড়া বুড়া লাগছে, এ দাড়িটাড়ি রেখে কেমন লাগছে, আমার মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি বুঝবো এখান থেকে? বুঝবো হলো আমাকে আমি কন্ট্রোল করছি না, আমাকে কন্ট্রোল করছে অন্য কেউ। সে যদি বলে আমি ভালো আছি, ভালো, যদি সে খারাপ বলে খারাপ। এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমি তো বুঝি আমি কি, এটা সবাই বোঝে। তো এই বিষয়গুলো আমি যখন এই মানুষগুলো বলতো এসএল শেষ, এর দ্বারা কিছু হবে না, কিন্তু সেই মানুষগুলি একটা সময় এসে বলছে না, হি ইজ সো এক্সেপশনাল, তার সঙ্গে সব কিছু কম্পেয়ার করা যাবে না। আসলে
কোনটা ভালো কোনটা মন্দ এটা তার কৃতকর্মের আউটপুট দেখে মানুষ বিচার করে। আপনি যে কোনো কাজে, আপনি ফ্যামিলির একটা কাজে যান, যদি আপনি একটা বিজনেসে গেলেন, আপনি যদি বিজনেসে ধরা খেয়ে যান, আপনার বাবা মা, ওয়াইফ, ভাই বোন সবাই বলবে একটা ফালতু লোক, এটা তোমাকে আগেই বলছি এই কাজ করতে যাওয়া ঠিক হয়নি। যদি আপনি সফল হন তখন বলবে যে না, গুড, আমরা তখনই বলছিলাম, বাট তুমি এক্সট্রা অর্ডিনারি ভাই। বা তো এনিওয়ে, তো জীবনে সফলতার পিছনে মানুষের একাগ্রতাটা ইম্পর্টেন্ট। আমি মনে করি সবাইকে নিজের উপর প্রতিষ্ঠিত রাখা, নিজের চিন্তাধারা দিয়ে সব কিছু বিচার করা, তাহলে অতি সহজে ভালো খুঁজে পাওয়া যায়, মন্দকে অতি সহজে বাদ দেওয়া যায়। তো আমি আবার একটু মেসেজ নেই। সাগর হোসেন খুব সুন্দর বলছেন স্যার। হ্যাঁ, না তোমাদের জন্যই কিছু বলা, জানি না কতটুকু উপকারে আসবে। জিয়াউল হক স্যার, আমি আপনার কাছে প্রজেক্ট করেছিলাম। ইয়েস, আমার মনে আছে জিয়াউল, আমেরিকান রুই নিয়ে জিয়াউল করছিল, লিটন করছিল, যে ছেলেটার একটু সমস্যা হলো লিটন। আমি দোয়া করেছি, আর্থিকভাবে যেটুকু পেরেছি ডিপার্টমেন্টের মাধ্যমে আমি সহযোগিতা করেছি। লিটন এখন সুস্থ হয়ে গেছে। লিটন, একদিন তুমি বলো যে আমি ভালো আছি, আমার টাইম লাইনে এসে খুব খুশি হব, কারণ আমি তোমাকে কতটুকু দিতে পারছি সেটা বড় ব্যাপার। আমি দোয়া করেছিলাম তোমার জন্য, কারণ তুমি আমার প্রজেক্টের স্টুডেন্ট ছিল, আমার মনে আছে। 2টা লিটনই আমার প্রজেক্টের স্টুডেন্ট সেই সময় প্রথম দিকে। তো ভালো থেকেও, ভালো থাকবা, আমাদের দোয়া তো ভালোই হওয়ার কথা। তো যাই হোক, আমি আবার ফিরে আসি কথায়। তোমরা আরেকটা জিনিস একটু বলে নিই, অনেকেরই মেসেজ হয়তো আমি দেখতে পাচ্ছি না, চলে যাচ্ছে, তো আমি পরে আনসার দেবো। মাহমুদ মান্না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য স্টাডি ইন অ্যাব্রোড অ্যান্ড আওয়ার কান্ট্রি? হ্যাঁ, এগুলো অবশ্যই বলবো, আমার স্টেপ আছে, এখন খুব তাড়াতাড়ি বলবো আমি। মান্না, আরেকটু মনে করিও যদি পিছনে পড়ে যায়। আচ্ছা, আমি অ্যালামনাই সম্পর্কেও বলবো। ইয়েস, আমি একটু তাড়াতাড়ি করি, আমার মনে হয় কয় মিনিট গেল। ইয়েস, তাড়াতাড়ি বলা দরকার। হ্যাঁ, তো আফটার কমপ্লিটিং মাই MS স্টাডি, আমি তখন সিদ্ধান্ত নিলাম, টিউশনের প্রতি একটা বিরক্তি তৈরি হলো। টিচার হওয়ার তো কোনো স্বপ্নই আমার কোনো দিনও ছিল না। আমি চলে গেলাম ইন্ডাস্ট্রিতে কিছু একটা করার জন্যে। তো আমি আকিজে ঢুকলাম প্রথমে, কয়েক মাস ছিলাম ওখানে। আমাদের 2টা ভাই ছিল, আমাদের আশরাফ ভাই ছিল আর নিডা ভাই ছিল, আমাদের নাজমুল ভাই ছিল। বেশ কয়েকদিন ছিলাম আমি ওখানে, 3 মাস 4 মাস হয়তো হবে। পরে আমি বসুন্ধরা স্টিলে চলে আসলাম। তবে বসুন্ধরা স্টিলে এসে আমার কিছু কিছু ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছিল, কারণ আমি ওখানে জব করতাম ঠিকই, আমি বই পড়তাম সবসময়, বাসা থেকে একটা বই নিয়ে যেতাম, কারণ ইন্ডাস্ট্রিতে একটা ফিক্সড কাজ। আমি শুধু অ্যানালাইসিস করতাম স্পেকট্রোফটোমিটার, এই স্টিলের কার্বন কতটুকু, আয়রন কতটুকু, ম্যাঙ্গানিজ কতটুকু, তো ওইটা দিয়ে তো রাত দিন একই কাজ। আমি বই পড়তাম, তো কিছু ইঞ্জিনিয়ার আমাকে ফলো করতো যে এই কেমিস্ট্রিটা আসলে একটু অন্যরকম মনে হয় পড়ালেখার প্রতি। তো ওইখানে আমার একটা জিনিস মনে হয়েছে ইন্ডাস্ট্রিতে, আসলে আমি ইন্ডাস্ট্রিতে যারা জব করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, অবশ্যই যে যে জায়গায় যাবে, ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ফিউচার আছে, সেটাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিলে অনেক ভালো করা সম্ভব। ওইখানে আউটপুট, দ্যাট মিনস রেজাল্ট বেস একটা জব, যেখানে পারফরমেন্স ভালো মানে সে ভালো পজিশনে যাবে, বা এনি হাও পারফরমেন্স ভালো দেখাইতে হবে। আমি সবাইকে স্যালুট করি, সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ হবে, আর কেউ ইন্ডাস্ট্রিতে জব করবে না, তাহলে হাউ ইজ ইট পসিবল টু boost up the economy of the country? It's impossible. So everyone should have the contribution towards the people, towards the country. So এই সেন্সে আমি বলবো সবাইকে স্যালুট, যে যেখানে আছে ভালোভাবে থাকা, আর যে যেখানে থাকে অন্য জায়গাটাকে খুব ভালো করে দেখে। একজন ইন্ডাস্ট্রিয়াল সে বলবে না, আজম স্যার এখন অস্ট্রেলিয়া আছে, বিশাল কিছু হয়ে গেছে, কোনো ঘোড়া রান্না কিছুই হয়নি, আমি এখানে কাজ করছি, আমি কিছু নলেজ গ্যাদার করছি আমার ছাত্রদের জন্য, আমার জন্যে, আপনারা প্রোডাকশনে আছেন, আপনারা দেশের জন্য দিচ্ছেন। আমি মনে করি ওটা আরও ভালো। এনিওয়ে, আমি বলবো সবাইকে ধন্যবাদ। আর টিচিং লাইফে আসা, তবে একটু বলে নেই যে আগেই বললাম আমার টিচিং লাইফের আসার কোনো ইচ্ছাই ছিল না, বা আমি ওরকম ভাবতামও না কখনই। তো যখন আমি ওই বসুন্ধরায় চাকরি করতাম, তখন একজন মেল্টার একদিন আমাকে বলতেছে যে সে আমাকে বললো যে আপনার, এক গল্প করতাম যে আমার সাত্তা স্যারের কাছে আমি
এভাবে পিএইচডি কি বলে মাস্টার্স করছি, আপনার থিসিস করছি, তখন বললো যে আপনার স্যার এখন ভালো পজিশন আছে, স্যারের কাছে একদিন যান। তো স্যার তো খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তো স্যার আমাকে বলল তোর তোর তখন যশোরে সার্কুলার হলো আর কি। স্যার বললো যে না তোর হবে না, তোর এখানে হবে না। আমি যশোরে আমার ওই ভাইরার বাসা ছিল, ওখানে গিয়েছিলাম। তো বললো যে তোর এখানে হবে না, কারণ এখানে মনিকে নিব আমি আর আফরোজাকে নিব। তো অনেকটা মন খারাপ হইলো, তখন জবাব হলো না, মন তো খারাপ হবেই। কিন্তু স্যার দেখি সত্যি মনে রাখছে এবং পরে বলছে যে তোর জন্য আমি চেষ্টা করবো, যা। তো আমি ওই আশা নিয়ে আসলাম, আমাদের ডিপার্টমেন্টে সার্কুলার হলো। সত্যি স্যার, আমি কি বলবো স্যারকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলি যে স্যার আমার জন্য যেটা করেছে আমার কখনই জব হতো না। স্যার যদি না চাইতো, হ্যাঁ অনেকেই আমার জবের পিছনে কাজ করেছে, তবে স্যারের ভূমিকা ছিল সিংহের মতো। কি বলবো, উনি নিজেও জানেন না, আমার কখনো বলাও হয়নি যে আমার বাবা মায়ের পরে যদি আমি কাউকে শ্রদ্ধার জায়গায় বসাই বা বসাইছি, সেটা হলো আমার গুরু। সত্যি আই স্যালুট ইউ স্যার। আপনার জন্য সবসময় দোয়া থাকে, আমার জন্য দোয়া করবেন। আপনি যদি এই চেষ্টাটা না করতেন, আমি তো জানিনি যে আমাকে কোথায় আপনি পাঠাইছেন, কার সঙ্গে কথা বলতে হবে, এবং এত সহজভাবে যে আমার জবটা হবে আমি কোনোদিন ভাবিই না, এটা ভাবনার কথাও না, আমার কোনো লোকই ছিল না। অনেকেই আমাদের আতিক স্যার ওই করেছে, আমাদের ডিএন স্যার হেল্প করেছে, সবই তানজিমা ম্যাডাম সব ডিপার্টমেন্টের সব স্যারই চেয়েছিল বলেই তো হয়েছে। সব স্যারকে অশেষ ধন্যবাদ আমাদের ডিপার্টমেন্টে নেওয়ার জন্য। আজকে মনে হয়েছে যে এই প্রফেশনটা যদি আমি না আসতাম, আমি হয়তো ভালো করতাম না অন্য প্রফেশনগুলোতে। এখানে এসেও আল্লাহর রহমতে এখানে ক্যাজুয়াল একাডেমিক হিসেবে অ্যাওয়ার্ডও পাইলাম, ক্লাসও নিচ্ছি, পিএইচডি করছি। প্রফেসরও বেশ বলবো কি ওনার জীবনের নাকি আমি শ্রেষ্ঠ স্টুডেন্ট এই কথাও বলে। দিস ইজ মাই বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি। ট্রাই করতেছি আর কি ওনারও মন রাখার জন্য চেষ্টা করছি। এনিও আমার জন্য দোয়া করবেন। তো টিচিং লাইফে আসলাম, আসার পরে ছাত্রদের সঙ্গেও অনেক অনেক আমার যোগাযোগ ছিল এবং তা ভালো লাগতো। বিশেষ করে কিছু কিছু ব্যাচ খুব মনে নাড়া দিয়েছিল, যে ওই যে জান্নাতুল ফয়সালদের ব্যাচ, ওখানে লাভলি কুন্ডু ছিল, রূপা ছিল, ওই ব্যাচটা ওই ব্যাচটা খুবই রাশেদ ছিল, ভেরি জেন্টেল ছেলে, এখানে পিএইচডি করছে। তো ওরা খুবই ভালো, ওই ব্যাচটাতে আমি খুব পছন্দ করতাম এবং ওরাও আমাকে খুব পছন্দ করতো, বিভিন্ন স্মৃতিও আছে। তো আমার মনে হয় টাইমও হয়ে যাচ্ছে, 45 মিনিটস গন। সো কিছু বিষয় আমি আগাবো। তো ওই ব্যাচটা, হ্যাঁ ওরা অনেক ভালো আছে। জান্নাতুল ফয়সাল আমি জানি জাপানে আছে, আবার সাগর ছেলেটা অসাধারণ ভালো ছেলে, এখনও নিউজিল্যান্ডে আছে। ওকে আমার এখানে আনার জন্য চেষ্টা করেছিলাম এবং হতো ওর আসলে, ওর একই সাথে ওইটা হয়ে গেল, এখানে হলো না, তাই ও নিউজিল্যান্ডে চলে গেল। তো আমার ইচ্ছা থাকে, আমি এখন আমার ল্যাবটা একটা বাঙালি ল্যাব বানিয়ে ফেলছি, বলতে গেলে স্টেপ ওয়াইজ আমার স্টুডেন্টগুলো আসবে। আই এম ট্রাইং মাই বেস্ট অ্যান্ড হোপফুলি স্টেপ বাই স্টেপ মাই স্টুডেন্ট উইল কাম। এনিওয়ে, তো এই ব্যাচটা খুব ভালো লাগার। এবং আরেকটা ব্যাচেও ছিল আমার, অনেকদেরই হয়তো নাম মনে নেই এখন, যেমন উবাইদুরদের একটা, এদের সাথে আরও বড় স্মৃতি ছিল আর কি। আমি ট্যুরে গিয়েছিলাম ওদের নিয়ে, তখন হাফিজ স্যার ছিল আমার সাথে, মনিরুজ্জামান স্যার। আমরা ট্যুর করার পরে ইসে গিয়েছিলাম, কি বলে, সেন্ট মার্টিনে গিয়েছিলাম। ভেরি ভেরি এনজয়েবল টাইম দ্যাট ওয়ান। আমি বলতে গেলে কি, আমি ওই রকম লাইফ আর পাবো না মনে হয়, আসলে পাওয়ার কথা না, বয়সও হচ্ছে এখন আস্তে আস্তে। এনে খুব বেশি হয়নি, কেউ কেউ বলবো আর কি এমন বয়স হলো, না বয়স হয়নি ঠিক আছে, বাট সেই মোমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। খুব এনজয় করেছিলাম ওদের সঙ্গে। ওবায়দুর মনে আছে কি না, চৈতি সেন, নিপর্ণা রায় সহ, হামিদুর, মাসুদ, অনেকেই সবার নামে আমি বলতে পারবো। সেই আলো আলো প্রথম আলো মনে আছে, এই মানে কি আনন্দ দিছিল। এবং এটা আমার আরাফাত এখনো বলে, যাবো খুব মজা পাইছিলাম, আরাফাত আমার সঙ্গে ছিল। তো ওইটা আমরা সেন্ট মার্টিন যাওয়ার আগে ইপার থেকে ওই গানটা করতেছিল আর কি। প্রথম আলো বিক্রি করতেছিল এক হকার, খুব সুর করে বলতেছিল, এখনো মনে আছে আর কি। তো আমি এখন আমার স্মৃতি অনেকটা এরকমই। আমি
তারপর আরেকটু বলি, আমি একটু স্কলারশিপের জন্য কিভাবে ট্রাই করলাম। আমি ডিপার্টমেন্টে ঢোকার পরে একটু চেষ্টা করতাম ছাত্রদের একটু অন্যভাবে পড়ানোর জন্য, কেমন হয়তো বা তার জন্য হয়তো ওরা ভালোবাসতো, আমি বুঝতে পারতাম। ক্লাসের রিফ্লেকশনটা ভেরি ভেরি চার্মিং এনভায়রনমেন্ট থাকতো, ভেরি সাইলেন্ট, কাম অ্যান্ড কুল। চৈতি সেন মনে আছে স্যার? মনে আছে। ওবায়দুর, ইয়েস স্যার, ইয়েস ইয়েস, সত্যি মনে আছে। এগুলো তো মন থেকে ভুলবে না অতি সহজে, কারণ আমি ওইভাবে তো ট্যুরে টিচিং লাইফে বড় ট্যুরে ওটাই গিয়েছিলাম আর কি। আরও অনেক স্মৃতি আছে আসলে, এখানে তো বলা মুশকিল, এত কিছু পার হয়েও যাচ্ছে সময়। তো আমি বলি একটু আমার স্কলারশিপ এবং পড়ানো যেটা বলতেছিলাম, আমি ওই ছাত্রাচারী স্টাইলটা ফলো করতাম, যে অতি সহজে কোনো কমপ্লেক্স জিনিসটাকে কীভাবে সিম্পল করা যায়। আমি কখনো, আমার মনে হয় না কোনো ছাত্রকে আমি কখনো কোশ্চিন ধরে আমি আহত করেছি, আমার মনে হয় না। কোশ্চিন আমি একা করতাম, অ্যান্সারও আমি একা দিতাম। মাঝে মধ্যে ট্রাই করতাম যে আসলে আমার কথা কি বুঝছে কি না, তখন আমি বলতাম আমি কিন্তু আহত করার জন্য কোশ্চিন করছি না, একটু কি শেয়ার করতে পারো, তুমি একটু বলো তো দেখি আসলে আমি বুঝাইতে পারছি কিনা, আমি সেটা ট্রাই করতে চাই। তো যদি পারতো, মেজরিটি পারতো, আমার ভালো লাগতো যে না, আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ ডান মাই জব পারফেক্টলি। এনিওয়ে আমার খুব ভালো লাগতো আর কি। তো এনিওয়ে আমি একটা জিনিস ফলো করতাম, যেমন সে একটা এক্সাম্পল দিই, ফিডেল ক্যাপ রিয়াকশন। এখন ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে রিয়াকশনটা হবে। আমার কোশ্চেন ছিল ওইখানে ছেলেপেলে এই জন্য বেশি ইমপ্রেসিভ হতো আমার মনে হয় আর কি, যে কেন আমি ড্রাই না হয়ে ওয়েট অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম না, বা আমি অন্য ক্লোরাইড নিলেই বা কী সমস্যা হতো। আমি যখন একটু ভিতরে ঢুকতাম ওরা জিনিসটা মজা পাইতো। আর ছেলেপেলে তো মুখস্থ করার টেন্ডেন্সি বেশি, তো সেই ক্ষেত্রে যখনই ওই জিনিসগুলো বলা যায় সে মজা পায় এবং আগ্রহ জাগে যে আসলে এগুলো কি এমনি এমনি হয় নাকি আসলে ভিতরে কোনো মলিকুলার বিষয়গুলো আছে। তো এইগুলো আমি ফলো করতাম সবসময়। তো মাশাল্লাহ আমি চেষ্টা করতাম, আমি জানতাম না বেশি, যেটুকুই জানতাম। তবে আমার মনে হয় যে টিউশনি করতে করতে আমার একটা বোঝানোর যে একটা ছিল, আমি যেটুকু জানি সেটুকু ভালোই বুঝাইতে পারি, এটুকু আমার মনে হয়েছে আর কি। এনিওয়ে, তো আমি যেটা বললাম যে আমি স্কলারশিপের জন্য খুব ট্রাই করতাম, আর আমার অ্যাম্বিশনটা আগে থেকেই একটু হাই ছিল। আমি কখনো ছোটো একটা কান্ট্রিতে যাবো, আমার ছোটো কান্ট্রি বলতে আমি মেন করছি এশিয়ার মধ্যে যাওয়ার আমার খুব একটা মন ছিল না। আমি একদিন আমার অবাক লাগে, একদিন আমি ডিপার্টমেন্টে ওই যে আমাদের ক্যান্টিনে বসে আছি, আমাদেরই এক স্যার বলতেছে, ব্যাপার কি আজমের, তুমি যাচ্ছ না কেন, স্কলারশিপ হচ্ছে না, বসির চলে যাচ্ছে, হোসেনও চলে যাচ্ছে, ব্যাপার কি, তুমি কি করতেছো? তো আমি সেদিন মনে হয়েছিল না আসলে তো আমার একটা কিছু করা দরকার, এরকম বলতেছে মানুষ, তখন আমার আসলে অ্যাম্বিশনটা হাই, তখন তো বললেও মানুষ হাসতো। এখন অস্ট্রেলিয়া আসি, এখন বললে আর হাসবে না, কিন্তু তখন হাসতো যদি আমি বলতাম যে আমি অস্ট্রেলিয়ায় যেতে চাই বা আমি ইংলিশ কান্ট্রিতে যেতে চাই, তখন কিন্তু জিনিসটা অন্যরকম হতো। বাট এখন কিন্তু অন্যরকম হবে না। তো ওই সময় আমার, হ্যাঁ, স্যারের কথা আমার তখন একটা সিদ্ধান্ত হলো, না আসলে একটা কিছু করা দরকার। এমনিতেই আমরা টেম্পোরারি ছিলাম, একটু পার্মানেন্টলি একটু প্রবলেম হয়েছিল। তো এনিওয়ে টাইম ওখানে গিয়েছে, পরে সিদ্ধান্ত নিলাম না একটু যাই, এশিয়ার মধ্যে যাই, সবাই বলতেছে। তখন চায়নাতে গেলাম, কাস্টমস প্রেসিডেন্ট ফেলোশিপ, ওটাও ভালো ছিল। তো অবাক করা বিষয়, এই যাওয়াটাও আমার জন্য একটু শুভকর হয়েছিল। স্যারকে অবশ্যই ধন্যবাদ যে স্যার মনে করাই দিয়েছিলেন, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি। কারণ ওইটা যাওয়াতে আমি যখন অস্ট্রেলিয়ার প্রফেসরকে বললাম যে দেখো অলরেডি আই হ্যাভ হিয়ার ইন চায়না, সো ইউ ক্যান ডু সামথিং ফর মি অ্যাট দিস মোমেন্ট, আদারওয়াইজ আই ক্যান গো নেক্সট টাইম, সো দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট অ্যান্ড লাস্ট টাইম অফ মাই অ্যাপ্লিকেশন। আমি তখন অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করি। তো তখন উনি এই জিনিসটা সিরিয়াসলি নিয়েছে যে একটা ছেলে যখন চায়নায় আছে, ছেলের তো মিনিমাম কোয়ালিটি আছে, আমি ট্রাই করতে পারি। ও বললো যে আমি আই উইল ট্রাই মাই বেস্ট টু রিকমেন্ড ইউ টু কাম হিয়ার। এনিওয়ে ফাইনালি আমি আসলাম অস্ট্রেলিয়াতে এবং লাকিলি আমি প্রফেসরটাও ভালো পেয়েছি। তো আমি এই স্কলারশিপ সম্পর্কে একটু বলবো যে কিভাবে স্কলারশিপ পাওয়া যায় এবং শুধুই কি স্কলারশিপ দিয়ে আসা যায় না অন্যভাবেও আসা যায়, নাকি আবার স্কলারশিপ উইদাউট স্কলারশিপ বা মাইগ্রেশন করেও কি আসা যায়। অনেকগুলোই কোশ্চেন এখানে থেকে যায়। স্যার আসসালামু আলাইকুম, আই এম সরি টু রিফিউজ ইউ বাট আই ওয়াজ নন মানি অ্যান্ড ইউর সিনিয়র বাট আই লাভ ইউ সো মাচ। ইয়ে স্যার আমি জানি এটা, স্যার আমি তো জানি ওইখানে আফরোজার বাসা
ছিল কাছেই। অবশ্যই আপনি দিয়েছেন স্যালিউট ফর দ্যাট। মনির ভাই তো আমার আগের ব্যাচের ফার্স্ট ছিল। আমি কি বলবো, জানতে পেরেছি ইউ আর ব্রেভি, এবং আমি তো বললামই আপনি ইউ আর সো আর্টিকুলেট, আপনি কখনো কোনো জিনিস লুকাননি, আপনি ক্লিয়ার বলে দিয়েছেন, মাথা ফ্রেশ আমার। কেউ কেউ ওই আশা দিয়ে রাখে, কিন্তু ঠিকই আপনি ওর চেয়ে বড় কিছু আমার জন্য করেছেন। আমি সত্যি কথা বলি স্যার, আপনি যদি তখন আমার যশোরে দিতেন, আমি আজকে কষ্ট পাইতাম মনে হয়। আমি আমার ডিপার্টমেন্টে আছি, আমার মাদার ডিপার্টমেন্ট, এবং আমি আপনার সাথে আছি। দেখেন, আপনি তো ওখানে নাই যশোরে, আপনি এখানে আছেন। তো আপনি যা আমার করেছেন, আমি আসলে বলে কি করব, আমি ইউ উইল বি অন দ্য টপ অফ মাই হেড ইন মাই হোল লাইফ। তো এনিওয়ে স্যার, সত্যি আমার মনে হয় ভালো করবো, আপনি দোয়া করবেন আমার জন্য। তো যেটা আমি এখন আলোচনা করতেছিলাম, আমি কিছু স্কলারশিপের বিষয়ে কথা বলবো। এখানে স্কলারশিপ মূলত পিএইচডির জন্য যারা অ্যাপ্লাই করে তাদের জন্য স্পেশাল কিছু ক্রাইটেরিয়া ফলো করা হয়। এখানে আমি একাডেমিকের সঙ্গে ইনভলভ হয়ে কিছুটা জানতে পেরেছি। তার মধ্যে ওয়ান ক্রাইটেরিয়া, তার একটা ভালো সিজিপিএ থাকা দরকার। সেকেন্ড ক্রাইটেরিয়া, তার রিসার্চের পাবলিকেশন থাকলে ভালো হয়, অবশ্যই ইম্পর্টেন্ট এটা। 3 নাম্বার, এই জিনিসটা কেউ করে না। 3rd নাম্বার এখন যেটা বলবো, এরা যখন অ্যাসেস করে তখন এরা এক্সপেরিয়েন্সটাকে কাউন্ট করে। যেমন আমরা মাস্টার্স করে আসছি, কিন্তু এক্সপেরিয়েন্স, যেমন আমি ন্যাচারাল প্রোডাক্ট ল্যাবে বা এনভায়রনমেন্টাল সায়েন্স ল্যাবে আমার 1.5 ইয়ার্স বা 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে, এরা কাউন্ট করে। আসলেও কিছু এক্সপেরিয়েন্সে নাই, যদি এরকম একটা চিঠি, একটা লেটার শো করা যায় অফিসিয়ালি, এটা ভেরি ভেরি ডিমান্ডেবল অ্যান্ড থ্রু দ্য অ্যাসেসমেন্ট লেভেল, এটা কি বলবো, খুবই ইম্পর্টেন্ট। এটা করা উচিত, এটা অনেকেই সাবমিট করে না, আমি নিজেও করতাম না ওই সময়। আর একটা বিষয় আছে হলো আইএলটিএস এক্সাম। তো আইএলটিএস বিষয়টা আমি একটু বলি। আইএলটিএসটা এটা আসলে স্কলারশিপের জন্য ম্যান্ডেটরি না, এটা অ্যাডমিশন ক্রাইটেরিয়া। আর একটা বিষয় আছে যে যদি মাস্টার্স কমপ্লিট করার উইদিন 2 ইয়ার্সের মধ্যে হয়, অনেক সময় আইএলটিএস ওয়েব পাওয়া যায়, অনেকে পেয়েছেও। হ্যাঁ, একজনকে মঞ্জুরুল ইসলাম পার্থ, হ্যাঁ এই ছেলেটা খুব ভালো, খুব ক্রিয়েটিভ ছেলে, আমি দেখি ও খুব এডিটিং ভালো পারে, ভিডিও টিডিও করে, খুব ভালো। আমি মনে হয় ঠিক বলছি পার্থ। তো স্কলারশিপ দিন দিন যত কম্পিটিটিভ হচ্ছে, আমাদের করণীয় কি? না, কম্পিটিটিভ তো হবেই, সেই কথাগুলোই তো বলছি যে যেটা গুরুত্ব দিতে হবে, মাস্টার্স থেকে যদি একটা পাবলিকেশনও বের করা যায়, ওটা তোমার কি বলবো, মাদার সাবজেক্টের মাদার একটা পাবলিকেশন, এটা ভেরি ভেরি ডিমান্ডেবল। তুমি যখনই শো করবা মাস্টার্সে এই থিসিস করেছি, এর উপর একটা পাবলিকেশন, হ্যাঁ অবশ্যই ইন্টারন্যাশনাল জার্নালে করতে পারলে ভালো। আমি ওই বিষয়গুলো একটু রিসার্চের বিষয়গুলো ডিপার্টমেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, তখন বলবো আর কি। তো ওইটা ভালো জার্নালে করতে পারলে অবশ্যই ভালো। আর কিছু কনফারেন্সে অ্যাটেন্ড করা, তোমার কি বলবো, প্রেজেন্টেশন দেওয়া কনফারেন্সে, তো এগুলো কাউন্টিংয়ে আসে, এগুলো করবা। তো অবশ্য বাংলাদেশে থেকে অত ভালো পেপার করা সম্ভব না, এটা আমি নিজেও বুঝি। আমাদের এইখানে লাখ লাখ টাকা খরচ করতেছে আমাদের পিছনে, ইনস্ট্রুমেন্টাল, কেমিক্যাল, সাপোর্টিং। তো এই ক্ষেত্রে তো এই ফ্যাসিলিটি তো কখনো বাংলাদেশে পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে তোমরা অত ভালো পাবলিকেশন কীভাবে করবা? এই জন্য আমার একটা সাজেশন আছে, এই সাজেশনটা আমি দেখো নিতে পারো কি না। যদি তোমরা পিএইচডির জন্য কিছু করতে চাও, ভেরি ভেরি কম্পিটিটিভ, এখানে আমি তখনও সাজেশন দিতাম যে মাস্টার্স করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বাইরে একটা মাস্টার্স করা। আমাদের ডিপার্টমেন্টের যে মাস্টার্সটা ধরা হয় এখানে খুবই মানে কি বলবো, এটা বেশি একটা ডিমান্ডেবল মাস্টার্স ধরা হয় না। এখানে যারা রিসার্চ মাস্টার্স করে, যাদেরকে ধরা হয় 80% 70% রিসার্চ, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এই জায়গায় খুবই পিছিয়ে পড়ে। এই জন্যে বাইরের একটা মাস্টার্স থাকলে মানে ইট উড বি ভেরি ভেরি হেল্পফুল টু অ্যাচিভ দ্য প্রেস্টিজিয়াস স্কলারশিপ আইদার ইন অস্ট্রেলিয়া অর এনি ইংলিশ কান্ট্রি অর এনি গুড কান্ট্রি। তুমি পাবা, এটা আমার বিশ্বাস। তবে তোমরা ট্রাই করো বাইরে মাস্টার্স করার জন্য, এটা জরুরি। এবং তখন তুমি ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট পাবা, ভালো একটা ট্রেনিং পাবা, তোমার বেসমেন্টটাও ভালো হবে। অনেকে ইউরোপে চলে যায় মাস্টার্স করে, ভেরি গুড আইডিয়া। দেন ইউ ক্যান কাম ব্যাক ফর পিএইচডি ইন এনি কান্ট্রি when you have the already masters from outside of Bangladesh. তো এটা ইম্পর্টেন্ট।
তো এটা করবা হবে। আর সাথে সাথে আমি বলি, শুধু মাস্টার্স করতে যাওয়াটা একটা ব্যাপার, এটা মালয়েশিয়াতে অনেকে যাচ্ছে, ভেরি গুড কান্ট্রি, এখানে যাওয়া যায়। স্কলারশিপ যে ভ্যালুই হোক, তোমার যে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। কোরিয়াতে আছে, এই যে নিপারায় ইজ ওয়াচিং, ইয়েস। আমাদের এমডি ইসলাম, ও আমাদের সাদিক স্যার আছেন। স্যার আসসালামু আলাইকুম, অনেকদিন কথা হয় না, ভালো আছেন নিশ্চয়ই? দোয়া করবেন আমাদের জন্যে। হ্যাঁ আছি, আমরা আছি, ভালো আছি। এই কোভিড-19 ইস্যু নিয়ে সবাই, বাংলাদেশেও যেরকম আপনারা ফ্রাস্ট্রেশনে আছেন, দিস ইজ অ্যাকচুয়ালি প্যান্ডেমিক অ্যাট দিস মোমেন্ট। তো আমরাও ওই রকমই আছি, তার মধ্যে কাজ করতে হয়। যেটা বলছিলাম, হ্যাঁ আদাব স্যার, নিপা কোরিয়াতে আছে, আমি জানি, ও ভালোই করছে। অথচ এই নিপাকে আমরা একসময় থিসিস দিতে পারিনি। এই বিষয়ে যদি হয় কথা আমি একটু বলবো, হয়তো ভুলেও যাব, এখনই বলবো কিনা বলি এখনই। এই নিপাকে একসময় আমরা থিসিস দেইনি, আমাদের এই যে ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ছিল না, আমার যেটুকু মনে আছে 3 পয়েন্ট সামথিং, কীভাবে আমি ভুলে গেছি ক্যালকুলেশনটা, ওকে আমরা দিতে পারিনি। তো এই মেয়েটা ঠিকই বুয়েটে ভর্তি হলো, আবার সে কোরিয়াতে পিএইচডি করতেছে। এইখানে যে কাজগুলো করে অস্ট্রেলিয়াতে, এই রিসার্চ কখনো রেস্ট্রিকশন, যে হ্যাঁ ঠিক আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওইরকম ডেভেলপ না যে আমরা সবাইকে সাপোর্ট দিতে পারি রিসার্চে, বাট এটা তো সত্য যে রিসার্চ করতে চায় সে যদি বিসিএসআইআর আছে, আমাদের অ্যাটমিক এনার্জি আছে, বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা ইন্টারাকশন করে করতে পারে, সেক্ষেত্রে এদেরকে ছেড়ে দেওয়া উচিত যে তোমরা রিসার্চ করো। কারণ রিসার্চই তো অ্যাসেট, রিসার্চ করলেই তো কিছু বেরিয়ে আসবে। স্যার আসসালামু আলাইকুম, হ্যাঁ নো স্যার, আপনার সঙ্গে তো তুলনা করা যায় না। আপনার শিষ্য আপনি যদি বলেন আমি খুব খুশি হব, কারণ আপনাকে তো খুব পছন্দ করি আমি, আপনি নিজেও জানেন আমার বাবার জায়গায় আপনি। তো এনিওয়ে, তো স্যার যেটা বলতেছিলাম যে আমি জানি না, আমি যাওয়ার পরে আপনারা থাকবেন, মনে হয় 1 বছর থাকতে পারেন। যদি থাকেন তাহলে তো আমার খুবই ভালো লাগবে যে আমি টিচার হয়ে আপনার সঙ্গে কাটাইতে পারলাম, যেটা আমার দুঃখ, খুব ছাত্র হিসেবে কাটিয়েছি। আপনি দেখতে পারতেন যে হয়তো বা আপনি আমাকে নিয়োগ দিয়ে ভুল করেননি। বা আলাউদ্দিন স্যারকে বলি, স্যার তখন ছিলেন, স্যার আমাদের নিয়োগ দিয়েছেন আপনার মাধ্যমেই হয়েছে, স্যারের হাতেই হয়েছে, বাট আপনার চেষ্টা, ডিপার্টমেন্টে অনেকেই চাইতো, ইভেন কর্মকর্তারা অন্য ডিপার্টমেন্টের স্যারও চাইতো। এনিওয়ে, দোয়া করবেন। যেটা বলতেছিলাম যে এই রিসার্চটাকে, এটাকে একটা কনজাস্টিস করে দেওয়া, কিছু ফিক্সড করে দেওয়া, এই জিনিসটা আসলে এটা একটা কি বলবো, এই ধারণাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কেউ যদি পারে কো সুপারভাইজার ম্যানেজ করে কোথাও রিসার্চ করার জন্য, দ্যাটস মাচ অ্যাপ্রিসিয়েটেড, হোয়াই নট, আমরা দিতে পারি, সে করুক। একজন করতে চাচ্ছে না, তাকে দিতে চাচ্ছে, অথচ তার পয়েন্টের কারণে সে আসছে। রিসার্চ করার জন্য আহামারি বিশাল পয়েন্ট দরকার নাই। কারণ আমি এখানে পিএইচডি করতে আসে দেখছি স্যার, যে রিসার্চ মানেই যে অনেক জ্ঞান লাগবে, সেই বিষয়ের উপর অনেক দক্ষ হইতে হবে, বিষয়টা এরকম না। মানুষ যদি পড়ে জানে, সে অবশ্যই করতে পারে। এই জিনিসগুলো একটু উইশ ইউ অল দ্য বেস্ট সাদিক স্যার, ইয়েস স্যার, দোয়া করবেন ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো একটু ভাবা দরকার। আসলে রিসার্চ করতে চাইলে তাকে রিসার্চ করার সুযোগ দেওয়া উচিত, এবং এই রিসার্চটা ইম্পর্ট্যান্ট যদি কেউ বাইরে আসতে চায়, খুবই ইম্পর্ট্যান্ট। নন থিসিসের একটা ছেলেকে বাইরে আসা একটু টাফ হয়ে যায়, কারণ সে রিসার্চের সঙ্গেই নেই, এটা বিলিভ করতে পারে না যে আসলে এ ভালো বুঝে কিনা রিসার্চের। তো এনিওয়ে, আমি আরেকটু এই স্কলারশিপে যেটা বলতেছিলাম, এটা গেলে স্কলারশিপ, পিএইচডি, মাস্টার্সে অনেক সময় ও উইদাউট স্কলারশিপেও অনেকে আসে। অনেক ছেলে পেলে অস্ট্রেলিয়া আমি দেখি যারা সেলফ ফান্ডে আসছে। দে আর এনকারেজিং, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আর এনকারেজিং স্টুডেন্টস হু আর কামিং ফ্রম অ্যাব্রোড বাই দেয়ার ওন ফান্ড। বেসিক্যালি এরা এটাই তো চায়, এদের ইনকাম একটা। তো এটা অনেকে আসতে পারে যাদের একটু সামর্থ্য আছে, এবং বাস্তব কথা কি, এখানে এসে আসার পরে অড জবগুলো করে হয়তো এটা ব্যালেন্স করে চলে। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে মাস্টার্স ডিগ্রি যখন পেয়ে যাবে, তখন কিন্তু সে পিএইচডিও করতে পারবে এবং সে সেটেল হয়ে যাবে। বাট ফার্স্ট ফিউ মান্থস উড বি এ বিগ অকওয়ার্ড সিচুয়েশন। তো সেইগুলোকে একটু ওভারকাম করতে পারলে সেলফ ফান্ডও আসা সম্ভব। তো এই জিনিসটা হয়তো অনেকেই বলবে না, এটা টাফ হয়ে যাবে, হ্যাঁ না তো না। আরে ভাই, অনেক কিছু তো করা যাচ্ছে এখানে, যদি কেউ কিছু করে তার পড়াশোনাকে ক্যারি করতে পারে, দ্যাটস মাস্ট অ্যাপ্রিসিয়েটেড, এটা সম্ভব। এবং সাথে আরেকটু বলি যে মাইগ্রেশন, অনেকেই ই করে যে
আসলে এটা ছাড়াও কি মাইগ্রেশন? হ্যাঁ, মাইগ্রেশনও করে আসা যায়। বিশেষ করে মাইগ্রেশন হলো যারা জব করে, ভালো এক্সপিরিয়েন্স আছে, কানাডাতে আসা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় আসা যাচ্ছে। যারা আসতেই চায় নিতান্ত, অবশ্যই আসার সুযোগ আছে। বাংলাদেশে বড় বড় অ্যাসোসিয়েশন আছে। তো এইগুলাতে অবশ্যই এগুলোর মাধ্যম দিয়ে আসা যায়। সরি, তো মাইগ্রেশন করে অবশ্যই আসা যায়। ফ্যামিলি সহ অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু টিচাররাও চলে আসছে মাইগ্রেশন করে, অনেক ভালো জব করে বাংলাদেশে, তারাও আসতেছে। হ্যাঁ, এখন দেশ হিসেবে আমার বাংলাদেশ যে খারাপ তা বলবো না, আমি কখনই এটা বলি না। আমার দেশ অবশ্যই ভালো, দেশ ডেভেলপিং হচ্ছে। জাস্ট আমাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করে রিপ্লাইং টু হাবিবুর রহমান বুঝতে পারলাম না স্যার। রিপ্লাইং টু হাবিবুর রহমান হাবিব ইবনে সিনা। হাবিব, ইয়েস, হাবিব ইবনে সিনাতে আছে কি? রাজবাড়ির হাবিব মনে হয় কি না? হাবিব যদি থাকে একটু কিছু বলো। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, আমার দেশ তো অনেক সুন্দর, অনেক ভালো, এবং মানুষগুলোর একটু মানসিকতা, এই যে কোভিড-19 নিয়ে যে ইস্যুগুলো দেখা যায়, এই চাউল চুরি হয়ে যাচ্ছে, এই কোথায় মাটির নিচে গেড়ে রাখছে, পুকুরের মধ্যে ফেলায় রাখছে, এগুলো আসলে সব লোক এটা করে না, কিছু মানুষগুলো এটা করে, এবং তারা প্যাট্রোনাইজ হয় এই কিছু অসাধু লোক দ্বারা, তাই দেশের এই পরিস্থিতি। তবে আই ফার্মলি বিলিভ দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন উইল সেন্স দিস সিগনিফিকেন্টলি. Maybe it will need some time, but at the end of the day, hopefully আমরা উইদিন এ শর্ট টাইম আমরা উইল বি এ গুড কান্ট্রি মেম্বার। আমি বিলিভ করি, এখনও বিলিভ করি। এই অস্ট্রেলিয়ায় আছে, এরা এই জিনিসগুলোকে এরা খুব প্রায়োরিটি দেয়। যেমন কোভিড-19 এক মন্ত্রী এখানে শুধুমাত্র কয়েকবার তার শহরের সিডনি বাসা থেকে গ্রামের বাসাতে গিয়েছে, কয়েকবার যাওয়ার কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে এবং তার দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই আইনগুলো একটু স্ট্রং করলে, এই মানুষগুলো, খারাপ মানুষগুলো বাংলাদেশ থেকে চলে গেলে হোপফুলি আমাদের দেশ অবশ্যই সুন্দর একটা পর্যায়ে আসবে, আমি আশা করি। তো যেটা বলছিলাম, নিরাশ হওয়ার কিছু নাই। যারা বাইরে আসতে চায়, আসার পিএইচডিতে আসা যায়, মাস্টার্সে আসা যায়, স্কলারশিপে আসা যায়, উইদাউট স্কলারশিপে আসা যায়। তো যাদের সিবি ভালো তারা স্কলারশিপে আসতে পারবে, যাদের সিবি একটু খারাপ তারা উইদাউট স্কলারশিপ আসতে পারবে। তো স্কলারশিপ আসার জন্য মাস্ট পাবলিকেশন এবং রিসার্চকে একটু প্রায়োরিটি দেওয়া, এগুলো করতে হবে। নুসরাত ইমু, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অবশ্যই ইমু, ভালো আছি। তুমি ভালো আছো? তোমার মনে একটা ছেলে হয়েছিল সেই সময়ে, ছেলে কি মেয়ে ভুলে গেছি। যেই হোক, ইনশাল্লাহ ভালো থাকো তোমরা। হট ওয়াটার টু টেকিং, না আসলে হট ওয়াটারই যে একবারে করে প্রোটেক্ট করবে করোনা, বিষয়টা ওরকম না। একটু চেষ্টা করতে হবে। আসলে এই অস্ট্রেলিয়া কিভাবে কন্ট্রোল করলো, Australia just distant maintaining. They are so concrete on their rules and regulation. They are so adamant. মানতেই হবে, না হলে ফাইন হয়ে যাবে, $1000, $500 ফাইন হয়ে যাবে। সো হ্যাঁ, শাহনাজ রশিদ, তুমি তো বিশাল একটা অর্গানাইজার। আসলে তুমি এই অ্যালামনাইয়ের জন্য তুমি যা করলে, সত্যি তুমি একটা যে প্ল্যাটফর্মে তোমার যে ভূমিকা, এজ তোমার কম হলেও তুমি কি বলবো, তোমার এক্সপার্টিস, তোমার ক্যাপাবিলিটিস, তুমি ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্রোচড আস। তোমার ক্যাপাবিলিটিস অসাধারণ। থ্যাংক ইউ। তুমি ক্যারি অন, হোপফুলি ইউ উইল ডু বেটার। অবশ্যই আসতে পারবা, অবশ্যই আসতে পারবে। বেড়ানোর উদ্দেশ্যে হয়তো কোনো ব্যাপারই না, আমরা ইনভাইটেশন দিলেই আসতে পারবো, এটা কোনো বিষয় না। আর যদি পিএইচডি করতে চাও, না করার দরকার নাই, তোমরা তো ভালো আছো, তোমরা ওই জায়গায় ভালো করতে পারবা। বা যদি আসতেই চাও, মাইগ্রেশন করে চলে আসবা, এটার আসার সুযোগ আছে। ইনশাল্লাহ কথা হবে পরে। তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে আমি শুধু আমার ছাত্রদেরকে, আমার বড় ভাইদেরকে সবাই বলবো, যে জায়গায় আছে আমরা ভালোই আছে সবাই। সরি আই মিসড বিকজ উজ্জ্বল দোস্ত, তুমি চলে আসছো তখন পরে, বিকজ আই এম ডুইং, হ্যাঁ তা তো জানি, ইন্ডাস্ট্রি এই জবগুলো আসলে এরকমই না, এটা কিছু নাই, পরেও শুনতে পারবা। দেখা যাক আল্লাহ কী করে ভালো মতো শেষ করি, আমি পরে শুনবো ইনশাল্লাহ। তাই নিয়ে যেটা বলছিলাম যে হ্যাঁ, তোমরা যে এটাকে বলতেছিলাম, আমাদের সেক্রেটারিকে বলতেছিলাম
যে হ্যাঁ তোমরা আসো, ওখানে ভালো করতেছো, ভালো করো, এবং সবাই যে বিদেশে আসবে তাই দেশে থাকবে কে? বাংলাদেশ যদি একটা মা হয়, তাই মায়ের প্রত্যেকটা সন্তান যদি বিদেশে থাকে, তো দেশে কে থাকবে? তোমরা তো চেঞ্জ করবা। তুমি অলরেডি তোমরা প্রমাণ করছো যে তোমরা ইউ ক্যান ডু, ইটস দ্য বিগ অ্যাচিভমেন্ট, ইউ ক্যান ডু। এনিওয়ে, এখন আমি একটু অ্যালামনাই সম্পর্কে বলবো, অ্যালামনাইয়ের ফান্ড রেজিং সম্পর্কে বলবো। তার আগে আমি একটু বলে নিই, আমি শুধু কি বেশি বলে যাচ্ছি কিনা আল্লাহ জানে, অনেক মেসেজই আমি দিতে পারছি না। আমি খুবই দুঃখিত, যে কিছু মনে করা যাবে না, আমি আরও কিছুক্ষণ চালাবো কি না। রাসেল একটু বলিও যে হ্যাঁ কন্টিনিউ আর নট, আমি বুঝতে পারছি না। সবাই যদি ফিল করে ভালো, আমি ভালো ফিল করব, আর না হলে স্টপ করব। তো একটু জানিও যে ইয়েস ক্যারি অন, অর জাস্ট মেক ইট শর্ট, যে কিছু একটা জানাও রাসেল। তো আমি যেটা বলছিলাম, আমি অ্যালামনাই সম্পর্কে এখন কিছু কথা বলবো। তো আমি যেটা প্রায়োরিটি দিব, যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা মূলত প্যারেন্টাল অর্গানাইজেশনাল গোলকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হেল্প করা গ্রাজুয়েটদের একটা অ্যাসোসিয়েশন এটা। তো অলরেডি তোমরা এটা করছো, এবং আমি মনে করি আরও ভালো হবে। অর্গানাইজেশনাল গোলের মধ্যে তোমরা ছেলেপেলেদেরও হেল্প করছো, বিভিন্ন সময় এনকারেজিং করছো, সেমিনার করছো, একটা গুড বন্ডেস নেক্সাস তৈরি করেছো ডিপার্টমেন্টের সঙ্গে। দিস ইজ রিয়েলি মাচ অ্যাপ্রিসিয়েটেড, নো ডাউট। তো এটা ক্যারি অন করো। তবে আমার একটু কথা আছে। বিভিন্ন সময় ফান্ড, যেমন লিটনের জন্য একটা ফান্ড করা হয়েছিল, আবার এখন একটা ফান্ড করা হচ্ছে। এটা খুব গুড ডিসিশন। সো আমি মনে করি এটা অবশ্যই ভালো। তবে আমার একটা এক্সপিরিয়েন্স আছে রাসেল, তোমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এই এখন লাইভের মাধ্যমে হয়তো একটু শেয়ার হবে। আমি গ্রামে আমার একটা স্কুলের একটা অ্যাসোসিয়েশন, সেটা হলো আমাদের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ছাত্র কল্যাণ সংগঠন। এটা 1969 আমার স্কুল। তো এখান থেকে আমি ওই সংগঠনটার এখন সেক্রেটারি, তুমি যেমন এটার সেক্রেটারি। তো আমি দেখেছি ওই সংগঠনটা পড়েছিল, আমি টিচার হওয়ার পরেই ওটায় হাত দিলাম। তো কীভাবে ফান্ডগুলো গ্যাদার করা যায়, আমরা একটা কাজ করেছিলাম, যেটা যারা এক্সিকিউটিভ মেম্বার হবে তাদেরকে কমিটি গঠন করার সাথে সাথে একটা ফিক্সড অ্যামাউন্ট ধরে দিছিলাম, যে এই ফিক্সড অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে এক্সিকিউটিভ মেম্বারদের। কারণ এটা একটা ভলেন্টারি অ্যাসোসিয়েশন, এখানে টাকা না দিলে তুমি সংগঠন চালাবা কীভাবে? এই একটা সিচুয়েশনকে সামনে রেখে কিছু টাকা নেওয়া বা সেই টাকাগুলো দিয়ে আলটিমেটলি ইওর অ্যাকাউন্ট উইল বি জিরো। তো এইটাকে একটু রাইজ করা দরকার। সেক্ষেত্রে এই কমিটি এদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেওয়া, জেনারেল মেম্বাররা একটা অ্যামাউন্ট দিতে পারে, ইয়ারলি একটা অ্যামাউন্টের দেওয়া। এটা কম পরিমাণ হোক, কিন্তু দেখা যাবে ইয়ারলি যদি একটা কম পরিমাণের অ্যামাউন্ট 50 টাকাও যদি কেউ দেয় ইয়ারলি, হলে 100-200 স্টুডেন্ট আমাদের বড় ভাইরা আছে যারা অনেক বেশিও দিতে পারে, সবারই ফ্যামিলি আছে, সবই ভাবতে হবে, বাট পারে, দে ক্যান জাস্ট টেক ইনিশিয়েটিভ, হোপফুলি দে ক্যান। এনিওয়ে, তো এইগুলো করলে একবার একটা ফান্ড যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন ফান্ডটা দাঁড়ায় গেল। যেমন ওই ভরা কলসি আর একটু পানি দিলে ভরে যায়, বিষয়টা এরকম। তো নিরাশ হওয়ার দরকার নেই, কারণ নিরাশবাদীরা কখনো আগায় না, আর তোমরা নিরাশবাদীও না, আমি জানি। আর অনেকেই হয়তো বলবে যে না এটা ভালো না, ওটা ভালো না, এটা কান দেওয়ার দরকার নেই। কেউ বলবে, কিছু মানুষ থাকবেন। সেই একটা গল্পই বলি, রবার্ট ফুলটন যখন জাহাজ আবিষ্কার করলেন, তখন অনেকেই বলল যে না এই জাহাজ পানিতে কী করে ভাসে, এটা তো সম্ভব না, ভাসবে না। তো ঠিকই যখন ট্রায়াল ভার্সন শুরু হলো, জাহাজ পানিতে ভাসলো। তো ভাষা যখন শুরু করলো, ওই নিরাশবাদী লোকগুলো বলা শুরু করলো, না ভাসলে কী হবে, কিছুক্ষণ পর এখন ডুববে। ঠিকই ডুবলো না, চলতে থাকলো। তখন ওই নিরাশবাদী লোকজন আবার বলা শুরু করলো যে জাহাজ চলতেছে কি, ও থামবে না। ঠিকই থামলো। তাহলে কি দাঁড়ালো? যে নিরাশবাদী লোকটা সবসময় সমাধানের মধ্যে সমস্যা খুঁজে, আর আশাবাদী লোকগুলো সমস্যার মধ্যে সমাধান খুঁজে। তো আমি এখন লাইভে দেখছি
আমি কত নাম্বার কতজন আছে আমি ঠিক বুঝতে পারছি না। আছে, ক্যারি অন করবো। রাসেল, রাসেল কিছু বলো। প্লাস আমি একটু দেখে নেই যে আসলে কীরকম সংখ্যা আছে। আমার মনে হয় অনেকেই আছে। রাসেল ক্যারি অন করলে আমি একটু করি, কিছু কথা আছে, এই তো শেষ করে দিব, শেষ করে দিব। অনেকেই আসছে যাবে, খুব বেশি নাই, আমি বুঝতে পারছি না। তো রাসেল কিছু বলো যে আমি কন্টিনিউ করব কিনা। তো যেটা আমি বলতেছিলাম অ্যালামনাইকে নিয়ে, আমার যেটা কথা, যে তোমরা এই ফান্ডগুলো ক্রিয়েট করো। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, আমি মনে হয় অলরেডি তোমরা এটা শুরু করছো, আমি জানি না। আচ্ছা, সেটা হ্যাঁ, রাসেল কি কন্টিনিউ করবো? ইয়েস, ক্যারি অন, ওকে, ভেরি গুড। তো যেটা ও গুড, গুড গুড, 24। তো যেটা বলতেছিলাম যে আমার যেটা মনে হয় যে তোমরা একটা অ্যাওয়ার্ড সিস্টেম করতে পারো স্টুডেন্টদের জন্যে। সেই অ্যাওয়ার্ড সিস্টেমে তোমরা যদি প্রতি ব্যাচ থেকেও না দিতে পারো, অন্তত অনার্স কমপ্লিট করলো যারা ভালো, মেরিট অ্যাওয়ার্ড দিতে পারো, বা মাস্টার্স করলেও মিনিমাম প্রথমে শুরু করতে পারো মাস্টার্স দিয়ে। যদি আমাদের ফান্ড কম থাকে, পরবর্তীতে ফান্ড রাইজ করলে আমাদের ফান্ড বাড়লো, তখন দেওয়া যাবে বেশি করে, এটা একটা করতে পারো। আবার তুমি আরেকটা বিষয় আমি বলি যে তোমরা ট্রেনিং সিস্টেম করতে পারো। যেমন আমাদের বড় ভাইরা, যেমন এই বোরহান ভাই আছে, সবুজ ভাই আছে, তারপরে আরও অনেক বড় ভাইরা তো ভালো ভালো পজিশনে আছে অনেকেই। কবির ভাই আছে, আরও আমাদের রফিক ভাই আছে, তপু ভাইরা আছে, অনেকেই অনেক ভালো ভালো জায়গায় আছে। আমাদের বন্ধুরাও, হাসিম আলু এখন ভালো পজিশনে চলে গেছে। এখন এই ট্রেনিং করানোর জন্য যেমন দেখা গেল রিসার্চের ডিপার্টমেন্টের রিসার্চ ওরিয়েন্টেড কিছু ট্রেনিং আছে। একজন যেমন মনে করো এলসিএমএস নিয়ে কাজ করবে, আর এলসিএমএস আমাদের রুহুল কুদ্দুসে মনে হয় খুব ভালো এক্সপার্ট, অনেকেই যারা জব করে এইগুলাতে। তো এরা এদের সাথে কথা বলেও হয়তো 1 উইকের জন্য যে একটা ট্রেনিং করাইতে পারো, তাহলে আমার মনে হয় এটা খুবই ভালো হয়। হাতে নেওয়া হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। এটা একটা করতে পারো, শর্ট ট্রেনিং, বাট স্টুডেন্ট উইল বি ভেরি এনকারেজ টু গেট দ্য ট্রেনিং ফ্রম ইউর সাইড। এলসিএমএস তারা ডিল করতে পারছে, অত এক্সপার্ট না হোক, এই ট্রেনিংগুলো করাতে পারো, এটা একটা গুড উদ্যোগ। আর একটা করতে পারো, সেমিনারে আমাদের সেমিনারে একটা কন্ট্রিবিউশন থাকতে পারে আমাদের সেমিনার লাইব্রেরি যেটাকে বলছি, এখানে একটা কন্ট্রিবিউশন থাকা যেতে পারে। ভালো ভালো কিছু বুক সাপ্লাই দেওয়া, এটা করতে পারে। ইভেন আর একটা বলবো, এটাকে অবশ্যই টিচাররাও এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না, টিচিং অ্যাওয়ার্ডও করা যেতে পারে টিচারদের। এটা একবারে নিরপেক্ষভাবে তোমরা ছাত্রদের মাধ্যম থেকে একটা নিলে, যদিও এটা অনেকেই প্রেস্টিজিয়াস লজ্জা মনে করে, বাট নো, এটা লজ্জার কিছু নেই। যে কোনো সময় যে কারো এনকারেজমূলক একটা ইয়ারলি দেওয়া যেতে পারে। যেমন অস্ট্রেলিয়া দেখি, তুমি একটা ছোট্ট কাজ করো, যখন তোমাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, সেটা বলবো কি তোমার এনার্জিকে খুব বুস্ট আপ করবে। এটা ইনেট ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং। যদি তুমি সামথিং, ইফ ইউ গেট ফ্রম সামওয়ান এনকারেজিং, তখন তুমি অটোমেটিক্যালি এনকারেজড হবা, এটাই স্বাভাবিক। তো এটাও করা যেতে পারে। তো এই বিষয়গুলোই আমার কথা। তো ফান্ডটাকেই রিস্ক করা দরকার। আমাদের এই যে এখন কোভিড-19, আমি লাইভের মাধ্যমে বলছি, যারা এখনও ফান্ড দেয়নি, আমি নিজেও দেইনি, দিব প্ল্যান করছি। আমি ফরিদের সঙ্গে কথা বলছি, আমরা একটা ফান্ড পাঠানোর চেষ্টা করবো এখান থেকে যতটুকু করা যায়। এটা গুড ইনিশিয়েটিভ, আমি মনে করি তোমরা ভালো কাজ করছো। 2 নম্বর, আমি জানি না এখনও স্যার আসেন কি না, বা অন্যান্য স্যাররা আসেন কি না। থাকলে আমার একটু ডিপার্টমেন্টের বিষয়ে কথা ছিল আসলে। রাসেল, আমি বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না যে কারা কারা আছে, আমি কেন দেখতে পাচ্ছি না, আল্লাহ জানেন। হ্যাঁ, স্যার আছেন, স্যার আসছেন আমার মনে হয়েছে, হ্যাঁ আছেন স্যার। স্যার তো আমাদের গার্ডিয়ান স্যার। আমার এক বিষয় হলো, এই যে এখন ছুটি যাচ্ছে, এখানে আমরা যেটা করি, আমরা অনলাইনে ক্লাস নেই, জুম ক্লাস নেই, এটা ভেরি ইজি সফটওয়্যার। তো এখন এই যে এই সময়গুলোতে এই সময়গুলোতে হ্যাঁ, গুড গুড। তো এই সময়গুলোতে আমরা কি করতে পারি, জেনারেল স্যার আপনি একদিন আসতে পারেন, বা আমিও এখান থেকে আসতে পারি একদিন, একটা যে কোনো ইস্যু নিয়ে আমরা ইংলিশ শিখাইতেও পারি, আমরা জেনারেল সায়েন্সও শিখাইতে পারি,
স্পেকট্রোস্কোপিও শেখাইতে পারি, যে কোনো এনি একটা ইস্যু নিয়ে ওভারঅল একটা ভিউ নিয়ে ছাত্রদেরকে এক জায়গায় গ্যাদারিং করে এটা করা যেতে পারে। জুম ক্লাস খুব মজা, আমি ফাইল শেয়ার করতে পারবো, আমি দেখাইতে পারবো। এই বিষয়গুলো নিয়ে ছাত্রদেরকে একটু এনগেজ রাখা যেতে পারে। আবার এমনও করা যেতে পারে হাউ টু রাইট এ গুড রিসার্চ পেপার, হাউ টু রাইট এ গুড থিসিস পেপার। এই বিষয়গুলো নিয়েও এটা হয়তো অনার্স ফাইনাল ইয়ারের বা মাস্টার্সের ছেলে পেলে এই বিষয়গুলো নিয়েও বেশ এনকারেজমেন্ট হতে পারে। বাট কথা তাদেরকে একটু ব্যস্ত রাখা এবং এনকারেজিং করা এই সময়টা। তো আমার মনে হয় স্যাররা কিছু উদ্যোগ নিতেও পারেন যদি এখন সময় থাকে। আমি জানি না, আমি দোয়া করি যে কোভিড-19 বাংলাদেশ থেকে ডিসঅ্যাপিয়ার্স হয়ে যাক, কারণ এটা রেখে আমরা কিছু মোটিভেশনাল করার চেয়ে এটা যদি চলে যায় তো বেশি খুশি হইতাম। কারণ বাংলাদেশ এখন ভেরি সিরিয়াস পজিশনে আছে। আমি জানি যে অ্যাভারেজে বাংলাদেশে মনে হয় 127 জন মারাই গেছে, আবার 63, অস্ট্রেলিয়া অনলি 63, বাংলাদেশে 127। এটা বাল্কি অ্যামাউন্ট আসলে। আল্লাহ জানেন, আল্লাহ সেভ করুক আমাদেরকে এই কোভিড-19 থেকে। তো ওভারঅল আমার ভালো লাগার ডিপার্টমেন্ট, আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো নেক্সট ইয়ারে জুন জুলাইতে আমি ফিরতে পারবো। আমি আমার রিসার্চ নিয়ে একটু শেয়ারিং করব। আরও কারো কিছু থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ইয়ার আমার একটু রিসার্চ নিয়ে কথা বলি। এখানে আমি ইকোটক্সিকোলজি নিয়ে কাজ করি ওয়েস্টার্ন মডেলের উপর। ওয়েস্টার্ন মডেল মিনস বাংলাদেশে ঝিনুক টাইপের একটা অ্যানিমেল, ঝিনুক পাওয়া যায়, ওই রকম অ্যানিমেলের উপর তাকে এগ অ্যান্ড স্পাম নিয়ে যদি তাদেরকে ফার্টিলাইজ করানো এবং সেইগুলোর উপরে এই এস্ট্রোজেনিক কম্পাউন্ডের একটা ইফেক্ট দেখা কী হচ্ছে এবং মলিকুলার লেভেলে এগুলোকে ডিটারমাইন করা কেন হচ্ছে, এই বিষয়গুলো এগুলো নিয়ে কাজ করি। আমার জন্য দোয়া করবেন। আর লাস্টে আমি একটুই করব, আমার ছাত্রদের জন্য এনকারেজ করব একটু, যে নিরাশ হওয়ার দরকার নেই। যে কাজগুলো করা যায় সেটাকে খুব ভালো করে করার জন্যে, কারণ এখনই সময় কিছু করার, এবং এটারই আউটপুট পাওয়া যাবে পরবর্তীতে। আমি বলি যে মানুষ আসলে যারা সফল হয়, এই যে সাত্তার স্যারের কথা বারবার বলছি, যে এই যে স্যারটা সফল হলেন, উনি প্রথম ভাইস চ্যান্সেলর ডাবলবার হলেন। শুধু ভাইস চ্যান্সেলরই ওনার ইস্যু না, ম্যান হিসেবে উনি একটা সফল মানুষ। তো আসলে সফল মানুষগুলো কি করে? সফল মানুষগুলো কোনো ভিন্ন কাজ করে না, একই কাজটা একটু ভিন্নভাবে করে। সবাই তো একই কাজ করবে। ওই আমরা যখন নোট পড়তাম, একই নোট পড়তাম, কিন্তু একটু ভিন্নভাবে লেখা, একটু অ্যাডিশন, দিস ইজ ইম্পর্টেন্ট। তো এই কাজগুলো করতে হবে। যেমন একটা গল্প দিয়ে বলি, যে এক পথিক যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, তো দেখছে যে বাড়ির পাশে, মানে রাস্তার পাশেই একটা বাড়িতে কিছু রাজমিস্ত্রি ইট গাচ্ছে। তো পথিকটা জিজ্ঞেস করলো যে তুমি আসলে কি করছো? তখন বলছে যে ইট গাথি। ও স্যার, থ্যাংক ইউ, আপনি আছেন। তো পথিক যখন জিজ্ঞেস করছে যে তুমি কি করো, বলছে যে ইট গাথি। তো পথিক যাচ্ছে, আগাচ্ছে সামনের দিকে, আর একটা বাড়ি পাইলো, সেখানেও এরকম ইটের বাড়ি করতেছে। তো সে বলতেছে যে, তাকে জিজ্ঞেস করলো তুমি কি করো? তখন সে বলতেছে যে আমি এই যে জোন দিচ্ছি আর কি, এখানে ইট গাঁথার জোন দিচ্ছি, কিছু টাকা পাবো, এটা দিয়ে আমার ছেলেপেলে নিয়ে খেয়ে চলবো। তো পথিক ওটাও শুনলো, শুনে আরও সামনের দিকে আগাইলো। সামনের দিকে আগে আরেকটা বাসা পাইলো, সেখানেও এরকম ইটের কাজই হচ্ছে। তো পথিক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করতেছো? তখন সে বলতেছে আমি একটা সুন্দর সৌধ নির্মাণ করছি, একটা সুন্দর একটা বাড়ি নির্মাণ করছি ইট দিয়ে। তো একটা এখানে শিক্ষণীয় হলো যে তিনজনই ইট গাচ্ছে, ইট দিয়েই বাড়ি করতেছে, কিন্তু একজন বললো আমি ইট গাচ্ছি, আর একজন বললো যে আমি জোন দিচ্ছি, ইট গাঁথার জোন দিচ্ছি, আর একজন বললো একটা সুন্দর সৌধ নির্মাণ করছি। এখানে বিষয় হলো একই কাজ, ওই যে সৌধ নির্মাণ করলো তার যে একটা প্যাশন ছিল যে আমি একটা সৌধ করছি, নিশ্চয়ই তার কাজটা একটু অন্যদের চেয়ে আলাদা হবে। পারফেক্টলি সে সেটা নেবে যে না, একটা সুন্দর সৌধ হওয়ার জন্যে আমার ইটটা কত সুন্দর করে গাঁথা দরকার। আর যে জোন দিচ্ছে কোনো মতো লাগাই দিয়ে যাবে, বা ইট গাঁথাওয়ালা লাগাই দিয়ে যাবে। তো এই জন্য আমার ছাত্রদের জন্য যেটুকু বলা, যে
ইউনিভার্সিটিতে এসে গ্রাজুয়েট হয়ে যাওয়াটাই জীবনে খুব বড় না, এখান থেকে কি অর্জন করলে এটা ইম্পর্টেন্ট। আর শিক্ষিত হয়েও যদি সেই শিক্ষাটা জীবনে খুব একটা কাজে না লাগে, মানুষের জন্য কাজে না লাগে, গ্রাজুয়েট হওয়ার কোনো দরকার নাই। আমি মনে করি যেটা খুব একটা কাজে দেবে বলে মনে হয় না। মানে কথাটা একটু কর্কশ হয়ে গেল, বাস্তব সত্য যে জীবনটাকে মানুষের জন্য ডেডিকেশন দেয়া, মানুষের জন্য কিছু করতে পারা, যে যার জায়গা থেকে পারে মানুষের জন্য করা, নিজেও জ্ঞানী হওয়া, অন্যকে জ্ঞানীর পথে নিয়ে যাওয়া, এই কাজগুলো আমাদের অবশ্যই করা উচিত। এবং আমি আশা করি আমাদের স্টুডেন্টরা এই কাজগুলো করবে। এবং স্যারদেরকে বিশেষ করে আমি বলি যে স্যারদেরকে ছোটদার জায়গায় রেখে, বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখা যায় যে স্যারদেরকে ডন্ট কেয়ারও করে কেউ কেউ। আসলে স্যারদের শুধু শিক্ষাই না, স্যারদের কিছু দীক্ষা, তাদের দোয়া অনেক সময় কাজে লাগে, তাদের সঙ্গে ভালো করা, ব্যবহার করা, তাদেরকে শ্রদ্ধার জায়গায় বসানো। তো এই 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 জায়গাগুলোতে মানে জাস্ট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, জাস্ট ইউ হ্যাভ টু মেক ইউ স্টেবল ইথিক্যালি। ইথিক যদি কারোর মধ্যে না আসে, সে যত বড় শিক্ষিত হোক লাভ নেই। এবং তেমনি শিক্ষকদেরও আমি বলি, বা আমি নিজেও, আমার ভুলভ্রান্তি থাকবে, মানুষ তো ভুল করে, আমরা তো ফেরেস্তা হয়ে এখানে অ্যাভেন্ট হই নাই, অবতরণ হই নাই, ভুল থাকবে। আমাদেরও ছাত্রদেরকে ছোট ভাই হিসেবে দেখা, তাদেরকে ছেলে হিসেবে দেখা, তাদেরকে মেয়ে হিসেবে দেখা, এই কাজগুলো না করলে তারাও শ্রদ্ধার জায়গায় আমাদেরকে বসাবে না, আমিও মেন্টালি স্যাটিসফাই হবে না। আর একটা শিক্ষক কিন্তু অতি সহজে তার ক্লাসে বুঝতে পারে যে কিভাবে আমি পড়াইলাম বা আমার ছাত্ররা স্যাটিসফাই হলো কি না, এটা ভেরি ইজিলি বোঝা যায়। এবং একটা ছাত্র খুবই ইজিলি একটা টিচারকে জাজ করতে পারে, কারণ ও পড়ে আসে না, ছাত্র তো পড়ে আসে না ইউজুয়ালি, আমরা পড়াই। কিন্তু হ্যাঁ, টিচারের ফাঁকি দেওয়ার সুযোগ আছে। একটা ছাত্র নতুন ক্লাসে আসছে, ও কী পড়ে আসবে, আর ও আমাকে কী বা প্রশ্ন করবে, আমাকে ঢুকতে হবে কোশ্চেনের মধ্যে, তাহলে আমি ওকে বোঝাতে সক্ষম হব। এনিওয়ে, মনে হয় একটু বেশি বলে পারলাম, সরি। আসলে আমি তো ছোটো শিক্ষক। তো এনিওয়ে, তো ছাত্রদেরকে বলি তোমরা পড়ালেখা করো ভালো করে, যে কোনো বিষয় আমাদের কাছ থেকে সবসময় হেল্প থাকবে, এবং হেল্প করে আসছি, করে যাব। আমি আশা করি সামনে আমাদের একটা স্টুডেন্ট আসতে পারে আমার ল্যাবেই, আমি চেষ্টা করছি আনার জন্যে, আমি নিয়ে আসবো এবং 1 by 1 আমি চেষ্টা করব। তো সর্বোপরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আমি শেষও করব। অনেকেই তো আছে মনে হচ্ছে, ক্যারি অন করবো কিনা, না থাক, ঠিক আছে, আমি শেষ করে দিব। তো কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে কোশ্চেন করলে আমি অ্যান্সার করব। Your research and PhD topic should be motivational, but I don't know in which topics you are doing research PhD. অ্যাকচুয়ালি টপিক্স বলতে তো এত সহজে বোঝা মুশকিল। আমি শুধু আরেকটু সারাংশ বলতে পারি যে প্রথমে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটার নিচ্ছি, এবং সেটা পিউরিফাইড হয়ে যখন সারফেস ওয়াটারে যাচ্ছে সেটাও টেস্ট করছি। শুধু পার্সপেক্টিভস, আমাদের এইম হলো এস্ট্রোজেনিক কম্পাউন্ড। এস্ট্রোজেনিক কম্পাউন্ডের সোর্স হিউম্যান বিং। ইভেন আমাদের উইমেনরা যে কন্ট্রাসেপটিভ পিল খায়, সে পিলের কম্পাউন্ড 17 আলফা ইথিনাইল এস্টারডায়ল, ভেরি ভেরি টক্সিক কেমিক্যাল। এটার খুবই টক্সিসিটি আছে। রস পাথওয়েজ রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে, এবং এটা বাইন্ডিং করে সেলের সঙ্গে, মেটাবোলাইজটাকে, দ্যাট মিনস নর্মাল অর্ডারকে ডিসঅর্ডার করে, এবং রিপ্রোডাক্টিভ রেসপন্সকে রেস্ট্রিক্ট করে, ইন্টারফেয়ারিং করে। তো এই কাজগুলো মলিকুলারলি এখনও ইনভার্টিব্রেট মডেল, দ্যাট মিনস মনে হয় বুঝতে পারছো, মোলাস্কান মডেলগুলা, এগুলাতে এখনও হয়নি ভালো। মলিকুলার মেকানিজমগুলো এখনও আবিষ্কার হয়নি। নুরুল ইসলাম, নুরুল ভাই, এটা কি আমাদের নুরুল ভাই কি না আমি জানি না, সরি যদি বড় ভাই হয়ে থাকে, মনে হয় নুরুল ভাই কি আমাদের স্টুডেন্ট, আই ডোন্ট নো। এনিওয়ে, তো ওই মেকানিস্টিক বিল্ড আপ করা, এবং এখানে তো জানেন যে কোনো নভেলটি ছাড়া কখনো রিসার্চ হয় না, রিসার্চটা কমপ্লিটলি নভেলটি থাকতে হবে, এবং সেটা দিয়েই আমরা আইডেন্টিফাই করতেছি কিছু নভেলটি ফাইন্ডিংসের জন্য। এনিওয়ে, তো আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ প্রতি, যারা আমাকে যথেষ্ট সমর্থন দিয়েছেন, এবং লাস্টেও আমি যখন আসি
আমাদের ইয়াং জেনারেশনের স্যার আরিফ স্যার বলি, রাজ্জাক স্যার, হাফিজ স্যার, রেজা স্যার, মামুন স্যার, এরা সবাই আমাদের লিমাপু অত্যাধিক ভালো লাগার আমার একটা মানুষ। সে আমাকে ছোটো ভাইয়ের মতো ভালোবাসে। সে আমি জানি না লাইভে আসছে কি না। তো এরা আমার শ্রদ্ধাভাজন শিক্ষকরা তো আসেনি, আমাদের সব শিক্ষকই ভালো। ইনশাল্লাহ আমরা একটা ভালো টিম ছিলাম। কেউ এখান থেকে হয়তো রিটায়ারমেন্টে চলে যাবে, আমি হোপফুলি পাবো, সবাইকে আশা করতেছি। এনিওয়ে, তো আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ছাত্রদের বলি আমাদের সবার জন্য দোয়া করবা তোমরা, আমরা যেন তোমাদের সর্বাত্মকটা দিতে পারি। তো আমি ফিনিশিং করার আগে আমি নামাজও পড়ব। উইল ইউ অ্যাবল টু ডু দিস ওয়ার্ক ইন আইউ? স্যার ব্যাপার হলো, হ্যাঁ, একটা কাজ আমি আপনাকে বলি স্যার। কিছু মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস আছে, ইনস্ট্রুমেন্টাল তো আছে। এলসিএমএস অ্যানালাইসিস করে আমরা এস্ট্রোজেনগুলো মেজার করছি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটার প্লাস সারফেস ওয়াটারগুলো। তো এটা ভেরি টাফ হবে না যদি আমরা ওখানে করে স্যাম্পলগুলো এখানে পাঠাই। ভেরি ইজি টু ডিটারমাইন বিকজ অলরেডি উই অপটিমাইজ দ্য এস্ট্রোজেনিক কম্পাউন্ড হিয়ার ইন এলসিএমএস সিস্টেম। যদি বাংলাদেশেও করা যায় এলসিএমএস সিস্টেমে অপটিমাইজড করা যায় কম্পাউন্ডটা, দ্যাট মিনস স্ট্যান্ডার্ডটা যদি দেওয়া যায় তাহলে সম্ভব। আর একটা ভালো খবর হলো কিছু মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস আছে স্যার, যেই আমরা যখন ফার্টিলাইজড করবো এগ এবং স্পামগুলোকে, তো এটা আমি মাইক্রোস্কোপিক ভিউ দেখতে পারি যে আসলে ফার্টিলাইজেশন হয়েছে কি না, তো কত পার্সেন্ট ট্রিটেড গ্রুপে হলো, কত পার্সেন্ট কন্ট্রোল গ্রুপের হলো। এই কাজগুলো ভেরি ইজিলি করা যায় এবং আমরা সুন্দর ক্যামেরা সিস্টেম করে নিয়ে মাইক্রোস্কোপের সঙ্গে লাগাই নিয়ে আমরা ভালো ফটো ভিউ দেখতে পারি। এটা আপনার কি বলবো যে রিটার্ডিং ইফেক্টগুলো, যেমন শেল লেন্থকে রিটার্ডিং করছে, ফার্টিলাইজেশন রিটার্ডিং করছে, আপনার মর্টালিটি বেড়ে যাচ্ছে, এই টেস্টগুলো ভেরি ইজিলি ওখানে করা যায়। বাট হ্যাঁ, মলিকুলার লেভেলের কাজগুলো ভেরি টাফ। আপনি তো বুঝতে পারছেন যে এখানে জিন লেভেলে কাজ করা মানেই হলো মলিকুলার মেকানিস্টিক আইডেন্টিফিকেশন করা, এটা মানে অসম্ভব, এটা সম্ভব না। পিসিআর মেশিনে কিছু কাজ আমরা করি, ভিটোলোজেনের জিন এক্সপ্রেশন, ভিটোলোজেনের জিন আসলে এটা হলো ইসের আপনার এগ ফরমেশন একটা জিন, এই জিনের উপর করলেও অ্যানালাইসিস করলেও ধরা যায় যে আসলে এগ প্রোডাকশনটাকে রিটার্ডিং করছে না কি করছে, এটা অনেক কিছু। তো আমার এখন ফাইনাল লেভেলে যেটা চলছে, আমি মেটাবোলোমিক্স অ্যান্ড ট্রান্সক্রিপ্টোমিক্স মিথাইলম, একটু ডিপের আর কি কথা। তো এই মলিকুলার মেকানিস্টিক ভিউ আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর একটা পেপার অলরেডি অন প্রসেসিং আছে এনভায়রনমেন্টাল পলিউশনে, ওইটা আমরা ট্রান্সজেনারেশনাল স্টাডি, আমরা বাবা মাকে এক্সপোজ করেছি, বাবা মাকে এক্সপোজ করে ওইখান থেকে এগ স্পার্ম নিয়ে ফার্টিলাইজ করে আমরা দেখেছি যে বাবা মাকে এক্সপোজ করলে এটা সন্তানের উপর কতটা ইফেক্ট ফেলে। আশ্চর্য ব্যাপার হলো আমাদের একটা ফাইন্ডিংস আসছে যে আমরা যে কন্ট্রোল গ্রুপ ইথানল কন্ট্রোল দিয়েছিলাম, একটা ওয়াটার কন্ট্রোল, ইথানলেরও একটা ইফেক্ট আছে। বাবা মাকে যদি ইথানল এক্সপোজ করা যায় তাহলে ওই ইথানলের একটা ইফেক্ট সন্তানের উপর যে পড়ে। এই জন্যই আমার পরে মনে হয়েছে যে প্রেগনেন্ট অবস্থায় মনে হয় এই জন্যই অ্যালকোহল খাওয়া নিষেধ আছে, যদিও ভেরি লেজার অ্যামাউন্ট। তো একটু বললাম আর কি, শেয়ার করলাম। তো এইগুলো কিছুটা করা যাবে, মাইক্রোস্কোপিক ভিউগুলো। আর বড় কাজগুলো করা যাবে না তা না, আমরা এক্সট্রাক্ট করে আমরা পাঠাই দিতে পারি স্যাম্পলগুলো ইন ফিউচারে। আর বড় বড় প্রজেক্ট করলে তো ওটা আমরা ল্যাব সেট আপ করতে পারবো। তবে আমি প্রফেসরের সঙ্গে কথা বলেছি এখানে, উনি যাওয়ারও অ্যাগ্রি। আমার ইউনিভার্সিটিতে হয়তো কোলাবোরেশন যদি করে ফেলতে পারি, আমাদের স্টুডেন্ট এখানে আসবে বা ল্যাব সেট আপ দেওয়ার জন্য বড় ফান্ড যদি কম্বাইনলি কোনো অ্যাপ্লিকেশন করা যায় বড় ফান্ডের জন্যে, তো সেক্ষেত্রে হয়তো আমরা তো সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো। যদিও এখন এখানেও অনেক সময় সেলফ ডিপেন্ডেন্ট না, কিছু সেন্ট্রাল ল্যাব আছে। যে ধারণাটা ভালো একটা কথা উঠে আসলো, সেন্ট্রাল ল্যাব। আজ অবধি আমি জানি না কেন সেন্ট্রাল ল্যাব হলো না আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে। আলাউদ্দিন স্যারকে আমরা কয়েকবার বলেছিলাম সেই সময়। তো ল্যাব এই বিদেশের প্রত্যেক ল্যাবে যে সব কিছু আছে বিষয়টাই না, অন্য একটা ল্যাবে আমরা একটা কাজ করি, তারা আমাদের ল্যাবে আসে। এত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইজ ভেরি টাফ টু বাই আওয়ার ইন্ডিভিজুয়াল ফান্ড, এতটা ক্যারি করা যাবে না, অন্য একটা ল্যাবের উপর আমাদেরকে ডিপেন্ড করতেই হয়। বাংলাদেশে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো করে, যেমন যশোরে আপনি করে আসছেন, আমি জানি যে একটা ড্রামাটিক চেঞ্জ ওখানে দিয়ে, এক্সিলেন্ট টপিকস। যেমন হ্যাঁ নুরুল ভাই, আমি এখন বুঝতে পারছি আপনি নুরুল ভাই, থ্যাংক ইউ ভাই। তো করতেছি আর কি। তো স্যারকে যেটা বলছেন, স্যার কিন্তু যশোরে অনেক ডেভেলপ করেছে, এনএমআরও কিনেছে আমি শুনেছিলাম, এলসিএমএস তো আছে, এইগুলো। তো ওদের সাথে আমরা কোলাবোরেটলি কাজ করতে পারি।
এটা ভেরি ইজি, সবসময় করা সম্ভব। তো স্যার আপনি আপনি যশোরে আমি জানি আপনি অনেক কিছু ডেভেলপ করেছেন। আপনি রিসার্চগুলো এখন যে কয়দিন আছেন জানি আপনি এখন বয়সও হচ্ছে, তারপর আপনার যে একাগ্রতা, আপনার যে চিন্তাধারা আসে, আমি জানি যে কোনো রিসার্চ মন আপনি আছেন, হয়তো আমি থাকলে একটু হেল্প হতে পারতো। তারপরও ভালো ভালো ছেলেপেলেদের নিয়ে যশোরের সঙ্গে একটা ইন্টারাকশন করে বা ঢাকা বিসিএস এর সঙ্গে ইন্টারাকশন করে কিছু ভালো ফাইন্ডিংস করা যেতে পারে। আমার কিছু আইডিয়াও আছে, আমি দিতে পারবো আইডিয়াগুলো, যে খুব শর্টকাটে ভালো ভালো পেপার করা সম্ভব কিছু ফাইন্ডিংস হলে এটা করা যাবে। তো এখনও দেখছি লাইভে আছে বেশ, আমি খুবই ভালো লাগছে যে সবাই আছে, কথা শুনছে। আমি আসলে কবিতা গান দিয়ে তো অনেক কিছুই করলাম না, কবিতা একটা বলতেই পারতাম, থাক এখন আর বলবো না। তবে আরও কিছু জিজ্ঞেস থাকলে একটু করলে ভালো হয়, না হলে আমি নিউ লুক মাসুম আবদুল্লাহ, হ্যাঁ নিউ লুক একটু হচ্ছে, দোয়া করো দোস্ত, এটা রাখার চেষ্টা করছি যেন আল্লাহ মাফ করেন। এবং আসলে সবাইকে তো মরতে হবে দোস্ত, কে কখন মারা যায়, মানুষ যেভাবে মরছে। যদি আমরা ধর্মকে বিশ্বাস করি, যে ধর্মেই থাকি না কেন, আমাদের এই জায়গাটাকে অবশ্যই ঠিক করা উচিত। এবং এটা দাড়ি শুধু হুজুরদের বেশ না, যার দাড়ি মুসলিমদের বেশ। এবং এটা করলে কি বলবো, একটু দেখবা যে এমনি নামাজ পড়া এবং দাড়ি রেখে নামাজ পড়ার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, এটা বুঝতে পারবা। তো এটা দেখো, তোমরা পড়ো এবং রাখো, আল্লাহ যেন রাখার তৌফিক দেয়। চেষ্টা করছি, বয়স হচ্ছে, একটু মেসেজগুলো এখন দেখছি, বলবো যেহেতু সবাই এখনও আছে। শাহনাজ রশিদ স্যার এখনও আসে না, আসছে, ফরিদ আসছে। মোটিভেশনাল, আসলে মোটিভেশন বলতে কি একটু শেয়ারিং, যদি ছেলেপেলের একটু উপকার হয়, তোরাও আসবি, সবাই কথা বলবি, এটাই বড় ব্যাপার। আমাদের মনিয়া, আমার দোস্ত মনি চলে আসছে, মনি 26 আমি ভুলে গেছি কী বলতেছিলাম। উনি দোস্ত ভালো থাকো, তুমি তো বস মানুষ, বস পাবলিক হয়ে গেছো, এখন ইন্ডাস্ট্রির বস। আমাদের ছেলে ফেলে চাকরি টাকরি দিও, বুঝছো। নুসরাত ইমু, চৈতি সেন, ওবায়দুর, অনেক স্মৃতি, মনিরুজ্জামান মনির, হ্যাঁ মজা শুধু হ্যাঁ ভালো কথা উজ্জ্বল দোস্ত, হ্যাঁ অনেকেই কমেন্টসে আসছে, গুড। আবু হুরায়রা সনি, এই আবু হুরায়রা সনি মান্না, এরা আমার আগে থেকে আমার স্টুডেন্ট ছিল, এরা এরা ইন্টারমিডিয়েটে আমি ওদেরকে পড়াইতাম। সনি খুব ভালো ছেলে, মান্নাও খুব ভালো ছেলে। তোরা পরবর্তীতে লাকিলি আমার স্টুডেন্ট হয়ে যায় ডিপার্টমেন্টের, বাট আমি কখনো ওদেরকে এক্সট্রা নজরে কখনো স্টুডেন্ট হওয়ার পরে দেখতাম না, যদিও তারা আমার আগের স্টুডেন্ট ছিল। স্যার থেকেও অনেক কিছু শুনি, বুঝতে পারি তোমরা আমাকে ভালোবাসো, এটাই তো আমার বেঁচে থাকা, এটাই তো ভালো লাগে, তোমাদের নিয়ে আছি, থাকবো ইনশাল্লাহ। মামু, মনে হচ্ছে তোমার কাছে মামি গল্প শুনতে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, হ্যাঁ গল্প তো শুনতে চাইতাম মামু। হ্যাঁ, না জীবনে তো অনেক ট্র্যাজেডি পার করে আসছি, তবে কোনো কিছু ইনশাল্লাহ দমায়নি, এখনো চলছে, চলবে, চলে যাচ্ছে। হ্যাঁ, জুলিয়া খানও বলছে গ্রেট সাত্তার স্যার, আসলে গ্রেট মানুষকে তো গ্রেট না বলাটা ভারী অন্যায়, এটা পাপের কাজ, গ্রেট বলতেই হবে। স্যার অনেক ভালো এবং নাইস স্পিচ স্যার। কবিতা শুনতে চাই স্যার। কবিতা এখন আসলে রোমান্টিক একটা কবিতা বলতে পারি, আমি টুকটাক লিখতাম, কিছু বাণী টানি লিখতাম আগে, রোমান্টিক মন তো ছিল, এখনও আছে। একটা কবিতা বলতে পারি যদি বলো, একটু রোমান্টিক টাইপের, অত ভালো বলি না, একটু শোনাইতে পারি আর কি। কবিতাটা হলো অনেকটা কি বলবো, যে ভালো লাগা, ভালোবাসার কবিতা, একটু বলি। যে কবিতার নাম হলো এখনো বলা হয়নি। এক পরন্ত বিকেল, চারিদিকে ঝিমঝিম বৃষ্টি, বসেছিলে তুমি টিনের বারান্দায় চেয়ারের উপর, কি যেন আনমনে ভাবছিলে, হয়তোবা হারিয়েছিলে তুমি প্রকৃতির মাঝে। জনপ্রিয়া, আমি বসেছিলাম অপর পারের খড়কুটের বারান্দায় বাঁশি হাতে। আমার বাঁশির সুর নয়, তোমার ওই হরিণ চোখ, ঝর্ণা ঝরা চুল, আর
সোনালি হাত আমাকে করেছিল বিমুগ্ধ। হঠাৎ মায়ের ডাক, ছোটন আয় খেতে আয়। মনে মনে মাকে বলেছিলাম, মা আমার ক্ষুধা তো বিদূরিত করেছে ওই প্রিয়া। আজও বলা হয়নি প্রিয়া তুমি শুধু আমার, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। ধন্যবাদ। জাস্ট একটু রোমান্টিক। যাই হোক, আজকে এই রমজানের পবিত্রতা আমি লাকি যে রমজানের শুরুতেই আমি আসতে পারলাম সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং রমজান মাসে নিজেদেরকে পরিশুদ্ধ করার একটা মাস। এই মাসে যেন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেন। সাথে সাথে এই মাসে আমার সবচেয়ে মনে পড়ছে মায়ের কথা। আসলে অনেক দিন তো আমি দেশের বাইরে, 2016 পরে এখনও চলছে। তো আমি মাকে নিয়ে একটু দু একটা লাইন একটু কি বলবো, ইসলামিক গানের মতো করে একটু বলবো, বলে আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেব। আমার জন্য দোয়া করার জন্যে এবং ইন ফিউচারে যদি আবার কখনো আসা যায় আসবো। তো একটু ইসলামিক গান মাকে নিয়ে একটু বলি, আসলে মায়ের কথা মনে পড়ে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্না কি হায় আঁচলে লুকায়, দুঃখ কি হায় শুধু ভুলে যায় সাজাতে আমার আঙিনায়। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। আমারি তরে তোমার দাম, হয় কি তাহার তুলনা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। ধন্যবাদ সবাইকে। আসলে জাস্ট একটু এন্টারটেইনিং। তো সর্বোপরি লাস্টে আমি বলি, আমাদের বিশেষ করে বোরহানুদ্দিন সিদ্দিকী ভাই, সিনিয়র ভাই, আরও যারা আছেন, যারা নেতৃত্ব আছেন, তাদেরকে বলি এই প্ল্যাটফর্মটাকে স্ট্রঙ্গার করার জন্য, স্ট্রেনদেন করার জন্যে যত কিছু করছেন আপনারা, এর জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকই এগুলোকে অ্যাপ্রিসিয়েট করবে এবং গুড একটা বন্ডেজ তৈরি হয়েছে ডিপার্টমেন্টের সঙ্গে। আমরা এই জিনিসটাকে ক্যারি অন করতে পারি, কারণ এটা আমাদের আত্মার সংগঠন, যে সংগঠনটাকে আমরা আমাদের পরিবার মনে করি, আমাদের পরিবারের একটা স্ট্যান্ড মনে করি, একটা ফোরাম মনে করি। আপনারা এটাকে ক্যারি অন করেন। আর নতুন যারা আসছে অলরেডি তারা এনকারেজিং অন দ্য ওয়ে, তারা পরবর্তীতে এখানে যুক্ত হবে এবং এখানে কন্ট্রিবিউশন থাকবে। এটা আমাদের জন্য খুবই ভালো। আর ডিপার্টমেন্টের আমি তো কিছু কিছু প্রস্তাব দিয়েছি, এগুলো আপনারা ইনিশিয়েটিভ নিয়েছেন। আর ডিপার্টমেন্টে আপনারা মাঝে মধ্যে আসবেন। ডিপার্টমেন্টে যদি একটা কর্নার করা যায়, আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্নার একটা, হয়তো আমাদের এখন রুমের সংকলন হচ্ছে না, শর্টেজ আছে, হয়তো একসময় একটা অ্যালামনাইয়ের জন্য আমরা অফিসই বানাইতে পারি পাশে,
যেখানে এসে অ্যালামনার ছেলেপেলে এসে বসবে। এটা করা যেতে পারে, ইন ফিউচারে হয়তো এরকম কিছু হবে। তো আপনারা এভাবে সংগঠনটাকে দাঁড় করাইছেন, এর জন্য অশেষ ধন্যবাদ। আমরা যে যেখানে থাকি সবাই সবার জন্য দোয়া করব এবং খুব সাবধানে চলাচল করব। এই কোভিড-19 ইস্যুটা থেকে আমরা বাঁচার জন্য আমরা নিজেদেরকে সর্বাত্মক চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যেন ভালো মতো ডিগ্রি করতে পারি আপনাদের দোয়ায়, এবং আমি যেন আমার ছাত্রদের জন্য ইন ফিউচারে ভালো কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে ওদের জন্য কাজ করতে পারি। এখনও এই ইচ্ছা আছে এবং আল্লাহর জন্য ইচ্ছা রাখে। আমাদের সবাইকে আল্লাহর জন্য সুখে রাখে, এই দোয়া করেই আমি আমার স্পিচটা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে টাইম দেওয়ার জন্য। আমি খুবই 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 হ্যাপি, এবং কি বলবো, আমি so happy that everyone was so everyone was so happy to come here and supporting me. Yes, it's amazing. আমি দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ছাত্রদেরকে বলি। আর আমার স্যারদেরকে বলি, স্যার আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। ধন্যবাদ সবাইকে, বাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।